আচ্ছা, আজকে চ্যাপ্টারটা করাবো, আজকেই শেষ করে দেবো চ্যাপ্টারটা। চ্যাপ্টারের নাম ট্রানজাকশন অ্যান্ড প্রিপারেশন অফ ভাউচার, ঠিক আছে? তো লেখা আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রানজাকশনস অ্যান্ড প্রিপারেশন অফ ভাউচার। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি বললাম? ট্রানজাকশন প্রিপারেশন অফ ভাউচার। এগুলো পড়াবো, ট্রানজাকশন অ্যান্ড প্রিপারেশন অফ ভাউচারটা পড়াবো, ঠিক আছে আজকে। তো দেখ, চ্যাপ্টারটা পড়াচ্ছি, বলছে দেখ, পিডিএফটা দেখতে পাচ্ছিস? দেখ, পিডিএফ দেখা যাচ্ছে। বলছে ইফ অ্যান্ড ইভেন্ট, বা তোদের ওই নিমাই বাগচির বইয়ের নোটস আছে, ঠিক আছে? বইটা খোল, বইটা খোল, বইটা তো ফার্স্ট পেজ দেখ। ওটা লেখা আছে, বলছে ইফ অ্যান্ড ইভেন্ট চেঞ্জেস দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এ পার্সন, ফ্যামিলি or concern, and if the change is measurable in terms of money, the event is called transaction. ট্রানজাকশন মানে আগে বলেছিলাম, প্রথম দিনই বলেছিলাম ট্রানজাকশন কাকে বলে। ঠিক আছে, আমাদের প্রতিদিনের মানে ডেইলি লাইফে প্রচুর ঘটনা ঘটে, ঠিক আছে? কিছু ঘটনা টাকার মাপকাঠিতে পরিমাপ করা যায়, মানে মানিতে মেজার করা যায়, আবার কিছু জিনিস মানিতে মেজার করা যায় না। যেগুলো মানিতে মেজার করা যায় তাকেই বলা হয় ট্রানজাকশন, ঠিক আছে? তো বলেছিলাম তো ট্রানজাকশন কাকে বলে। প্রথম দিন বলেছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্ম করার সময় প্রথম পয়েন্টই পড়েছিলাম ট্রানজাকশন, ঠিক আছে? ট্রানজাকশন কাকে বলে, আমাদের প্রতিদিন, যেমন তুই আজকে এখানে পড়তে আসলি তোরা, ঠিক আছে? পড়তে আসলি, বা ধর কোনো রাস্তায় বন্ধুর সঙ্গে দেখা হলো, গল্প করলি। প্রতিদিন তো আমাদের ডেইলি লাইফে তো প্রচুর ঘটনা ঘটছে ডেইলি লাইফে, ঠিক আছে? কিন্তু সব ঘটনা তো আর টাকা দিয়ে পরিমাপ করা যায় না, ঠিক আছে তো? তো যেসব সমস্ত ঘটনাকে টাকা দিয়ে পরিমাপ করা যায় তাকেই বলা হয় হচ্ছে ট্রানজাকশন। আর যেগুলো টাকা দিয়ে পরিমাপ করা যায় না তাকে ট্রানজাকশন বলে। ঠিক আছে? তাহলে তুলে ধরি ট্রানজাকশন হতে গেলে মানির কথা একটা আসবে। তো এখানে বলছে ইফ অ্যান ইভেন্ট চেঞ্জেস ইন ফিনান্সিয়াল পজিশন অফ এ পার্সন, ফ্যামিলি অর কনসার্ন। বলছে এমন কোনো একটা ইভেন্ট যার ফলে তোমার ফিনান্সিয়াল পজিশনটা চেঞ্জ হবে, ঠিক আছে? ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ হবে কার? তোমার হতে পারে, তোমার ফ্যামিলির হতে পারে, বা কোনো একটা কোম্পানির হতে পারে। অ্যান্ড ইফ দ্য চেঞ্জ ইন মেজারেবল ইন টার্মস অফ মানি, এবং মানিতে এটা মেজার করা যাবে, তখন তাকে ট্রানজাকশন বলে, ঠিক আছে তো? তো যখন পড়বি, এমসিকিউ পড়বি, তখন তুই বুঝতে পারবি ব্যাপারটা কি বলতে চাইছে, ঠিক আছে তো? মানে এরকম ছোট ছোট কোশ্চেন দেবে, তাহলে জিনিসটা বলতে ট্রানজাকশন কাকে বলে, যেগুলো টাকাতে মানিতে মেজার করা যায়, মানিতে মেজার করা যায় তাকেই বলা হয় ট্রানজাকশন। আচ্ছা, ট্রানজাকশন চেঞ্জেস ইন ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস। ট্রানজাকশনের ফলে কি হয়? কোনো একটা কোম্পানির ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ হয়। ফিনান্সিয়াল পজিশন মানে আর্থিক অবস্থা। আগে যে আর্থিক অবস্থা ছিল, এখন আর্থিক অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? এখন ধর ফ্যামিলিতে ধর আগে যা ইনকাম করতো, এখন যদি একটু ইনকাম বাড়িয়ে দেয়, তাহলে কি ইনকাম বেরিয়ে, তাহলে কি হবে? তার আর্থিক অবস্থা চেঞ্জ হয়ে যাবে। তো বলছে ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ হয়। আচ্ছা, এখানে বলছে দুটো পয়েন্ট বলছে, একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আর একটা কোয়ান্টিটেটিভ চেঞ্জ। দেখ, দু রকমের জিনিস, একটা কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। কোয়ালিটি মানে বুঝিস তো? কোয়ালিটি আর কোয়ান্টিটি মানে ডিফারেন্স বুঝিস তো? কোয়ালিটি আর কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? যেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, যেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় তাকে বলে কোয়ান্টিটি। মানে তোরা পড়েছিস কোয়ান্টিটি, পরিমাণ। বুঝতে পারছিস কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে? এই যেমন ধর বাড়িতে ধর ধর বলছি, ধর মানে একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, এটা কি সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবি? একটা কোম্পানিতে একটা এমপ্লয়ি খুব ভালো কাজ করেছে, এটা কি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়? এবার ধর আমি তোকে বলছি, ধর তোর মা খুব ভালোবাসে, এটা কিন্তু সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবে? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব না। ঠিক আছে, কিছু জিনিস সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, কিছু জিনিস সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। যেইগুলো সংখ্যা দিয়ে মানে নাম্বার, ইন দ্য টার্মস অফ নাম্বার, নাম্বারে যদি মেজার করতে পারিস, নাম্বার দিয়ে মেজার করতে পারিস, তখন তাকে বলে কোয়ান্টিটি। আর নাম্বার দিয়ে মেজার করতে না পারিস, তখন তাকে বলে কোয়ালিটি। দেখ এখানে দেখ, ভালো করে পড়। এখানে দেখ কি বলেছে, কোয়ালিটেটিভ। বলছে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আর একটা কোয়ান্টিটেটিভ চেঞ্জ, ঠিক আছে তো? যেখানে বলেছে কোয়ালিটেটিভ চেঞ্জ জিনিসটা কি? পারচেস অফ ফার্নিচার বলেছে। আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, কি বলেছে? গুডস লস্ট বাই ফায়ার। গুডস লস্ট বাই ফায়ার মানে জানিস তো? গুডস লস্ট বাই ফায়ার মানে কি? গোডাউনে গুডস রেখেছি, আগুন লেগে গেছে, গুডস লস্ট বাই ফায়ার। এবার বলছে মানে এগুলো কিছু ফিচার্স টাইপের বলেছে, ফিচার্স টাইপের বলেছে।
বলছে ইট ইজ মেজারেবল ইন টার্মস অফ মানি। ট্রানজাকশন মানিতে মেজার করা যায় কি যায় না? পরীক্ষা এমসিকিউ তো ট্রানজাকশন কি মানি দিয়ে মেজার করা যায় কি যায় না? ট্রানজাকশন মানিতে মেজার করা যায়। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, ট্রানজাকশন হতে গেলে কটা পার্টি লাগে? জানিস ট্রানজাকশন হতে গেলে কটা পার্টি লাগে? দুটো পার্টি। মানে যেমন আমার এই এক্সাম্পলটা খুব ভালো লাগে, যেমন তালি বাজাতে গেলে কটা কটা হাতের দরকার হয়? এই দুটো হাতের দরকার হয়। তেমনি যে কোনো একটা ট্রানজাকশন করতে গেলে না সবসময় দুটো পার্টির দরকার হয়। যেমন ধর আজকে ধর আমার কাছে কেউ ধর 500 টাকা পায়। আজকে আমার কাছে কেউ 500 টাকা পায়। তাহলে আমি দেবো আর একজন নেবে। তাহলে কজন লোক হলো? 2 জন। আমার আমার কিছু জিনিস কিনতে হবে। আমি দোকানে গেছি, আমাকে কিছু শপিং করতে হবে, তাই তো? তার মানে কি হচ্ছে? তাহলে আমি হচ্ছে ক্রেতা, মানে আমি হচ্ছে পারচেজার, তার যে বিক্রি করছে সে বিক্রেতা, মানে সে সেলার। দুটো পার্টি তো লাগবেই। তো যেকোনো জিনিস, যেকোনো ট্রানজাকশন হতে গেলে কটা পার্টি লাগবে? মিনিমাম দুটো পার্টি লাগবে। দুটো পার্টি লাগবে। হ্যাঁ, আবার এর মধ্যে আবার এক্সেপশন হয়, দুটো পার্টি হলেই ট্রানজাকশনের কোনো কথা নেই। একটা ধর তোর বাড়িতে বন্ধু এসে বন্ধুর সঙ্গে গল্প করছিস। তুই কথা বললি, বন্ধু শুনলো, বা বন্ধু বললো তুই শুনলি, কেন? তো দুটো পার্টি। কিন্তু এটা কিন্তু ট্রানজাকশন নয়। কারণ এখানে মানি নেই, এখানে মানি ইনভলভ নেই। বুঝতে পারলি তো? তাহলে জিনিসটা কি হচ্ছে, মানে কি হতে হবে? মানে ট্রানজাকশন দুটো পার্টি তো লাগবেই, কিন্তু ওর মানিও ইনভলভ হতে হবে। ঠিক আছে তো? মানে এইগুলো খুব জরুরি, কারণ এই পয়েন্ট গুলো খুব জরুরি, এমসিকিউর জন্য জরুরি হয়ে যাবে। ঠিক আছে তো? আচ্ছা, কিছু এক্সেপশন আছে। গুডস লস্ট বাই ফায়ার। আজকে তোর গোডাউনে গুডস আগুন লেগে গেল, এখানে দুটো পার্টি আছে? এখানে কি দুটো পার্টি আছে? না। কিন্তু এটা ট্রানজাকশন, কিন্তু এটা আবার ট্রানজাকশন। এক্সেপশন, এটা হচ্ছে এক্সেপশন। ঠিক আছে তো? আমার দোকানে গুডস লেগে গুডস আগুন লেগে গেছে, আরে এখানে কটা পার্টি আছে? এখানে কোথায় দুটো পার্টি? বুঝতে পারলি তো? না স্যার, এখানে দুটো পার্টি নেই, তাহলে এটা এক্সেপশন হয়ে গেল। ঠিক আছে, এক্সেপশনাল কেস হয়ে গেল এটা। তোকে যা পরীক্ষা এমসিকিউ দিল, বলে গুডস লস্ট বাই ফায়ার, বলে এটা কি ট্রানজাকশন কি ট্রানজাকশন না? আমি বলতো এটা ট্রানজাকশন কিন্তু, কারণ এটা এক্সেপশনাল কেস। আচ্ছা, ইট কজেস ট্রান্সফার অফ প্রপার্টি অর সার্ভিস। ঠিক আছে, আহ, বলছে এটার একটা আরেকটা ট্রানজাকশন কি বলছে, এটা প্রপার্টি ট্রান্সফার করছে বা সার্ভিস। প্রপার্টি মানে জানিস, সার্ভিস মানেও জানিস, এটা বলতে হবে না। 5 নম্বর পয়েন্ট বলছে কি ইট টেক্স প্লেস ডিউ টু ভিজিবল অর ইনভিজিবল কজ। আচ্ছা, এটা কি হতে, মানে এর কারণগুলো ভিজিবল হতে পারে, ইনভিজিবল হতে পারে। ভিজিবল মানে বুঝতে যেটা দৃশ্যমান, চোখ দিয়ে দেখা যায়। আর ইনভিজিবল মানে যেগুলো দেখা যাবে না। ঠিক আছে তো? যেমন দেখ, ভিজিবল কজ অফ ট্রানজাকশন, তোকে যদি বলে ভিজিবল কজ অফ ট্রানজাকশন, মানে এমন কিছু ট্রানজাকশন আছে যেটা তুই দেখতে পারবি। আবার এমন কিছু ট্রানজাকশন তুই দেখতে পারবি না। দেখতে পারবি না, যেমন কি ভিজিবল ট্রানজাকশন কোনটাকে বলবি? যেমন তুই একটা দোকানে গিয়ে ফোন কিনে আনলি, এটা ভিজিবল। ঠিক আছে? কিন্তু একটা ফোনটা কিনলে ফোনটা তো ইউজ করছিস। ফোনটা কিনলে ফোনটা ইউজ করছিস, আর ফোন ইউজ করলে তার উপর কি হয়? অপচয় হয়, অপচয় হয়। ফোন ইউজ করলে ফোনের উপর অপচয় হয়, মানে যাকে ইংরেজিতে বলে ডেপ্রিসিয়েশন। ফোন ইউজ করলে ফোনের উপর ডেপ্রিসিয়েশন হয়। এটাকে দেখা যায় না। তাহলে কিছু জিনিস দেখা যায়, আবার কিছু জিনিস দেখা যায় না। ঠিক আছে তো? তো ভিজিবল কজ অফ ট্রানজাকশন একটা হচ্ছে, তাহলে কি বুঝতে পারলি? পারচেস অফ ফার্নিচার ভিজিবল কজ অফ ট্রানজাকশন, আর ডেপ্রিসিয়েশন কি ইনভিজিবল কজ অফ ট্রানজাকশন। ইউ ওয়ান। 6 নম্বর কি বলছে, ইট ইজ রিলেটেড অনলি দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, তা এখানের মধ্যে ওই আগেই বলেছি ইকোনমিক অ্যাক্টিভিটি থাকবে, এখানে কি থাকবে? ইকোনমিক অ্যাক্টিভিটি। আচ্ছা, 7 নম্বর, ইট ইজ হিস্টোরিক্যাল ইন নেচার। ঠিক আছে, পয়েন্টগুলো জাস্ট পড়ে রাখ, এগুলো হিস্টোরিক্যাল ইন নেচার। আর বলছে এভরি ট্রানজাকশন ইজ এন্টায়ারলি ডিস্টিংক্ট অ্যাট ডিফারেন্ট ইনডিফারেন্ট। বলছে এভরি ট্রানজাকশন ইজ এন্টায়ারলি ডিস্টিংক্ট মানে আলাদা, এবং ইনডিফারেন্ট, ডিফারেন্ট মানে তো আলাদা, ডিফারেন্ট মানে তো আলাদা, কিন্তু ইনডিফারেন্ট মানে কি? ঠিক আছে, এক বলছে এভরি ট্রানজাকশন হ্যাজ অ্যান চেঞ্জ ইন ভ্যালু। প্রতিটা ট্রানজাকশনের প্রতিটা বলছে এভরি ট্রানজাকশন হ্যাজ অ্যান এক্সচেঞ্জ ভ্যালু। প্রতিটা ট্রানজাকশনের একটা এক্সচেঞ্জ ভ্যালু আছে। প্রতিটা মানে জাস্ট এই পয়েন্টগুলো একটু করতে হবে, তারপরে এমসি করতে গেলে বুঝতে পারবে। মানে মোট কথা ট্রানজাকশন কাকে বলে তুই বললি, আর এর কিছু ট্রানজাকশনের বেশ কিছু ফিচার্স আছে। এই ফিচার্স গুলোর মধ্যে কোন পয়েন্টগুলো আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো? প্রথম পয়েন্ট, ট্রানজাকশনের ফলে কোনো একটা কোম্পানি ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ হতে পারে। ট্রানজাকশন মানি দিয়ে মেজার করা যায়, ট্রানজাকশন দুটো পার্টি থাকতে পারে। ঠিক আছে তো? ট্রানজাকশন ভিজিবল হতে পারে, ইনভিজিবল হতে পারে। এটা রিলেটেড ইকোনমিক অ্যাক্টিভিটি রিলেটেড থাকবে। এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। আর প্রতিটা ট্রানজাকশনের একটা এক্সচেঞ্জ ভ্যালু আছে। এই পয়েন্টগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। এবার ট্রানজাকশন যে ক্লাসিফিকেশন, ট্রানজাকশনকে আমরা 3 দিক থেকে ভাগ করতে পারি। ট্রানজাকশন 3 রকমের, এটা প্রথম দিন পড়েছিলাম, একদম বেসিক অ্যাকাউন্টিং টার্মে প্রথম দিন ক্লাসে পড়েছিলাম। ট্রানজাকশন 3 দিকে ভাগ করতে হয়। একটা অন দ্য বেস অফ মেকিং পেমেন্ট, পেমেন্টের দিক থেকে ট্রানজাকশন হয়। একটা হয় অন দ্য বেস অফ রিলেশনশিপ উইথ অ্যাকাউন্টিং ইউনিট, আর একটা হয় ভিজিবিলিটি। ঠিক আছে, 3 দিক থেকে ট্রানজাকশনের ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে পেমেন্টের দিক থেকে,
একটা হচ্ছে তোর রিলেশনশিপের দিক থেকে, ঠিক আছে তো, আর একটা হচ্ছে তোর ভিজিবিলিটির দিক থেকে। ভিজিবিলিটির দিক থেকে তো আগে বললাম ভিজিবল, ইনভিজিবল। ট্রানজাকশন দু রকম ভাবে বললাম না, ভিজিবল যেগুলো দেখা যায় আর ইনভিজিবল যেগুলো দেখা যায় না। পেমেন্টের দিক থেকে একটা ক্যাশ ট্রানজাকশন হতে পারে, একটা ক্রেডিট ট্রানজাকশন হতে পারে, একটা পেপার ট্রানজাকশন, বার্টার ট্রানজাকশন। বার্টার ট্রানজাকশন মানে বুঝিস বার্টার কাকে বলে? বার্টার জানিস? বার্টার জানিস না? বাবা, বার্টার তো বার্টার তো সবাই জানে। বার্টারে জানা উচিত। একটা সময় আগে কি ছিল জানিস তো? এখন এটা নেই, এখন উঠে গেছে। ওটা আগে কি ছিল, মানে আমি তোমাকে ফোন দেবো, মানে ধর আমি তোকে ফোন দিলাম, আমি তোকে ফোন দিলাম, তার বদলে তোর থেকে আমি কোনো জিনিস নেব। মানে আগে কি হলো, আগে খুব বাজে জিনিস ছিল এই নিয়মটা। যেমন ধর যেমন ধর ধর সাপোজ ধর আজকে আমার একটা ফোন আছে, ফোনটা বিক্রি করার ইচ্ছা। এবার মুখে জানতে হবে যে এই ফোনটা কে কিনতে চায়, মুখে লোক খুঁজে বের করতে হবে এই ফোনটা কে কিনতে চায়, ঠিক আছে তো। এবার তাকে এই ফোনটা দেবো। এবার আমার কিছু দরকার, ধর আমার দরকার ল্যাপটপ দরকার, তার থেকে ল্যাপটপ তুলে নিয়ে আসে, ঠিক আছে তো। মানে এরকম ব্যাপার ছিল আগে। বার্টার মানে জিনিস, পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান হতো। এক্ষেত্রে খুব সমস্যা হতো, মানে মানিটা তখন তো আর মানি ছিল না, মানি দিয়ে মেজার করা যেত। এগুলো ইকোনমিক্সে পড়তে গেলে ইকোনমিক্সে জানতে পারবে, ইকোনমিক্সে আছে এগুলো। ইকোনমিক্সে আগে কি হতো, এটা খুব বাজে জিনিস ছিল, খুবই বাজে জিনিস ছিল এটা, ঠিক আছে তো। মানে মানি দিয়ে মেজার করা যেত না। আমি তোমাকে জিনিস দিলাম, বদলে তোমার থেকে জিনিস নিলাম, ঠিক আছে তো। এক্ষেত্রে খুব ক্ষতি হতো, অনেকের ক্ষতি হতো, ঠিক আছে তো। আগে জিনিসের বদলে জিনিস সাধারণ হতো, ঠিক আছে। একটা সময় ছিল বিনিময়, যেমন পড়েছিলি তো আগে, মানে মানে কোনো না কোনো সময় ইতিহাসে পড়েছিলি। আহ, তো মানে আগেকার দিনে কি হতো, অনেকে বন জঙ্গল থেকে ফল নিয়ে আসতো, আমি তোমাকে ফল দিলাম, তার বদলে তোমার কাছে যা জিনিস সেই জিনিস আমি নিয়ে নিলাম। তো এরকম জিনিস হতো। এটাকে বলে বার্টার সিস্টেম। বিজনেস ছিল পণ্যের, হ্যাঁ 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 হ্যাঁ, দ্রব্যের বদলে দ্রব্য, পণ্যের মানে পণ্যের বিনিময়ে পণ্য, ঠিক আছে। এক্সচেঞ্জ হবে কি, আমি তোমাকে গুড দো, তোকে গুড। আমি তার আগে কি হতো, মানে এই সিস্টেমটা খুব বাজে সিস্টেম ছিল। এখনকার দিনে কি হবে, আজকে আমার ফোন বিক্রি করার দরকার, আমি কোনো ফোনের দোকানে চলে গেলাম, ওকে ফোন দিলাম, ও টাকা দিয়ে দিল, টাকাতে মেজার করা যায়। কিন্তু আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে কিন্তু টাকা ছিল না, একটা সময় টাকা ছিল না। তখন জিনিসের বদলে জিনিস আদান প্রদান হতো। জিনিসের বদলে জিনিস আদান প্রদান হতো। ঠিক আছে, এটা যে বার্টার সিস্টেম। আমার তো 100 খুবই ওই ছোট ছোট বসেই এই বলতে ট্রানজাকশন অন্য জায়গায় দিয়েছে, আমি এখানে পড়েই দিলাম। আচ্ছা, বুঝতে পারলি, ট্রানজাকশন প্রথমেও পড়েছি, জাস্ট একবার রিভাইজ করেছে ট্রানজাকশন। তাহলে কি বললাম, ট্রানজাকশনের ক্লাসিফিকেশন 3 দিক থেকে করা যায়। একটা পেমেন্টের দিক থেকে করা যায়, একটা ভিজিবিলিটির দিক থেকে করা যায়, আর একটা রিলেশন দিক থেকে করা যায়। বল ভিজিবিলিটির দিক থেকে কি কি বললাম, একটা ভিজিবল আর একটা ইনভিজিবল। তোমায় বললাম ভিজিবল ট্রানজাকশন কাকে বলে, তো একটা ফোন কিনে এটা ভিজিবল ট্রানজাকশন, কিন্তু ডেপ্রিসিয়েশন হলো পুরো বুকসের উপর। বুকসের উপর ডেপ্রিসিয়েশন না, তোর তোর বাড়ির উপর ডেপ্রিসিয়েশন হলো, ফার্নিচারের উপর হলো, বিল্ডিং এর উপর হলো, প্ল্যান্টের উপর হলো। ডেপ্রিসিয়েশন মানে কি, কোনো একটা জিনিস ইউজ করলে তার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, তো এটাকে বলে ডেপ্রিসিয়েশন। তো বুঝতে পারলি তো। তার মানে একটা ভিজিবল হয় যেগুলোকে দেখা যায়, আর ইনভিজিবল মানে যেগুলোকে দেখা যায়। তো তোকে উদাহরণ দেবে, বলে বলো এটা কি ধরনের ট্রানজাকশন, ঠিক আছে তো। তারা বলবে এবার হচ্ছে রিলেশনের দিক থেকে ট্রানজাকশন দু রকমের, একটা ইন্টারনাল হয়, একটা এক্সটার্নাল হয়। একটা ইন্টারনাল ট্রানজাকশন হয়, একটা এক্সটার্নাল ট্রানজাকশন হয়। আমি বলবো, উদাহরণ বলে দিচ্ছি। আর হচ্ছে পেমেন্টের দিক থেকে ট্রানজাকশন 4 রকমের হয়। একটা ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন কাকে বলে জানিস তো? ধর আজকে তুই একটা কোনো দোকানে চলে গেলি, ফোন কিনতে চলে গেলি, ফোন কিনতে। তাহলে তুই তুই দোকানদারকে 10,000 টাকা দিলি, ও তোকে ফোন দিল। এটা কি সেই কেনাবেচা, ক্যাশ ট্রানজাকশন। আর ক্রেডিট ট্রানজাকশন হলে আমি আজকে ফোন নিয়ে যেতে, তোমাকে আমি 1 মাস পর টাকা দেবো, এটা ধারে ট্রানজাকশন, ঠিক আছে? জানিস তো, এগুলো তো বলতে হবে, এগুলো তো আগে পড়া, 4 নাম্বার সব করেছিস। এগুলো এমন কিছু না। ক্যাশ ট্রানজাকশন কাকে বলে, ক্রেডিট কাকে বলে। পেপার ট্রানজাকশনটা আমি তোকে বলছি। আর বার্টার তো বললাম, পণ্যের বিনিময়ে পণ্য, ঠিক আছে। এবার দেখ সমস্ত উদাহরণ তোর দিয়েছি, বুঝতে পারবি। ক্যাশ ট্রানজাকশন কাকে বলে, ক্যাশ ট্রানজাকশন থেকে পড়তে হবে। ক্যাশ ট্রানজাকশন মানে কি, ক্যাশের মাধ্যমে, মানে ক্যাশ আদান প্রদান হবে, ক্যাশ আসবে বা ক্যাশ যাবে, এরকম কোনো ট্রানজাকশন হলে ক্যাশ ট্রানজাকশন বলে, ঠিক আছে। আমি পিডিএফটা দিয়ে দেবো তোকে, তো এই পিডিএফটা আমি দিয়ে দেবো, পড়ার পর পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। 2 পাতার পিডিএফ আছে। বলছে দ্য ভ্যালু অফ দিস ট্রানজাকশন ইজ সেটেল ইমিডিয়েটলি উইথ দ্য অকারেন্স অফ দ্য ট্রানজাকশন, আর ট্রানজাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ক্যাশ ট্রানজাকশন, ঠিক আছে। বলছে দ্য ভ্যালু অফ দিস ট্রানজাকশন ইজ সেটেল ইমিডিয়েটলি উইথ দ্য অকারেন্স অফ দ্য ট্রানজাকশন, আর ট্রানজাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ক্যাশ ট্রানজাকশন।
যেমন ক্যাশ ট্রানজাকশন উদাহরণগুলো যদি পড়িস, বলছে বট গুডস ফর ক্যাশ, আমরা ক্যাশে যদি দ্রব্য কিনি, ক্যাশে যদি গুডস কিনি, তাহলে এটা ক্যাশ ট্রানজাকশন মধ্যে পড়ছে। বলছে বট ফার্নিচার বাই চেক, তুই ফার্নিচার কিনলি চেকের মাধ্যমে, এটাও ক্যাশ ট্রানজাকশন মধ্যে পড়ে। বট ফার্নিচার, শুধু ফার্নিচার কিনলি, বলে শুধু ফার্নিচার কিনি, কি বলেনি ক্যাশে কিনেছিস, টাকায় কিনেছিস, তাহলে কিছু তো বলেনি, আমি ধরে নেবো ক্যাশে কিনেছি, তাহলে এটাও ক্যাশ ট্রানজাকশনের মধ্যে পড়ে। তারপর যে পেড ওয়েজেস টু ওয়ার্কার, আমার ফ্যাক্টরিতে কিছু ওয়ার্কার কাজ করে, তোদেরকে ওয়েজেস পে করলাম, বল দেখি এটা কি ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন নাকি ধারে ট্রানজাকশন? ক্যাশ ট্রানজাকশন। হ্যাঁ, আচ্ছা। তারপর যে রিসিভ কমিশন ফ্রম জয়, ঠিক আছে, আমি কোনো একজনের থেকে কমিশন পেয়েছি, এটাও ক্যাশ ট্রানজাকশন। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে উদাহরণগুলো তো কিন্তু পরীক্ষায় উদাহরণ দেবে এবং বলে বলে এটা কি ধরনের ট্রানজাকশন, কি বললাম বুঝতে পারছিস তো? এখান থেকে এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি আশা করবি না, কারণ এই ইউনিট থেকে টোটাল 12 নম্বর আছে, খুব জোরে 1 থেকে 2 নম্বর আছে, খুব জোরে 1 থেকে 2 নম্বর আছে, খুব জোরে 1 থেকে 2 নম্বর। সিলেবাস আছে তোকে দেখতে হবে, 1 থেকে 2 আসবে, তার বেশি আসবে না এখানে। এই ইউনিট 1 এ টোটাল কতগুলো চ্যাপ্টার আছে? ইউনিট 1 এ টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা মিলে তোর বইতে আলাদাভাবে দিয়েছে, মানে 9টা মিলিয়ে তোর তোর 12 নম্বর আসবে। বুঝতে পারছিস? খুব একটা বেশি আসবে না। যেইগুলো বেশি বেশি আসবে সেইগুলো করে দিয়েছি, বুঝছিস? যেখান থেকে বেশি বেশি আসবে। এই জন্য আমি বুধবার দিন বিল অফ এক্সচেঞ্জ করাবো, এমসিকিউ গুলো করাবো, কারণ ওখান থেকে 6টা এমসিকিউ আসবে, 6টা এমসিকিউ আসবে। আচ্ছা দেখ, তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে তোকে উদাহরণগুলো পড়তে হবে, ক্যাশ ট্রানজাকশন উদাহরণ কি। এবার দেখ, এখানে একটা কথা বলছে, একটা ওয়ার্ড পেড অর রিসিভ, যখনই কোনো ট্রানজাকশনের মধ্যে পেড বা রিসিভ কথাটা পাবি, তার মানে ক্যাশ ট্রানজাকশন, পেড বা রিসিভ থাকা মানে ক্যাশ ট্রানজাকশন। তো ইফ দ্য নেম অফ দ্য পার্টি উইথ হুম দ্য ট্রানজাকশন টেক প্লেস ইজ নট মেনশন ইন দ্য ট্রানজাকশন, কোনো ট্রানজাকশনের নাম উল্লেখ না থাকে, কোনো পার্টির নাম যদি উল্লেখ না থাকে, আমরা জার্নাল করতাম না, গুডস পারচেজ ফ্রম রামের থেকে গুডস কিনেছি, তারপরে রামের নাম উল্লেখ আছে, তাহলে এটা কি ট্রানজাকশন? পেইড ট্রানজাকশন ছিল। কিন্তু যখন পার্টির নাম উল্লেখ না থাকে, তখন কি বলতো? ক্যাশ ট্রানজাকশন। এই কথাগুলোই বলেছে। তারপর বলছে ইফ দ্য ওয়ার্ড ক্যাশ অর চেক ইজ মেনশন ট্রানজাকশন, কোনো ট্রানজাকশন যদি ক্যাশ বা চেক উল্লেখ থাকে, তাহলে কি ট্রানজাকশন? ক্যাশ ট্রানজাকশন। এইগুলো কিন্তু এমন কিছু নেই, এগুলো জার্নালেই সব শিখে এসেছিস, জার্নাল করতে গিয়ে এগুলো বুঝে গেছিলাম কোনটা কি ট্রানজাকশন। এবার ক্রেডিট ট্রানজাকশন না পড়েও বল না, ক্রেডিট ট্রানজাকশন কি বললো, তাহলে আমি একটা উদাহরণ বলছি, আমি কোয়েলের থেকে ধারে এত টাকার গুডস কিনেছি, কোয়েলের থেকে ধারে এত টাকার গুডস কিনেছি, বললো গুডস পারচেজ ফ্রম কোয়েল, গুডস পারচেজ ফ্রম কোয়েল, তাহলে কি ট্রানজাকশন? ক্যাশ বা ক্রেডিট কিছু বলেনি, আমি কোয়েলের থেকে গুডস কিনেছি, তো ক্রেডিট ট্রানজাকশন, কেন? নাম উল্লেখ আছে। এবার বললো গুডস পারচেজ ফ্রম কোয়েল অন ক্রেডিট, এটা তো ক্রেডিট বলে দিয়েছে, ক্রেডিট ট্রানজাকশন। বুঝতে পারলি তো? তো যেই দেখবি এমন কোনো সেন্টেন্স আছে ট্রানজাকশন যেখানে কোনো মানে ক্যাশ, ক্যাশের উল্লেখ নেই বা চেকের উল্লেখ নেই, ক্রেডিট ট্রানজাকশন নাম্বার 1। নাম্বার 2, পার্টির উল্লেখ আছে, ক্রেডিট ট্রানজাকশন। নাম্বার 3, কি বলবো বল? নাম্বার 3 বল। হ্যাঁ বল। না, এখানে তো বললাম মানে কি বললাম, ক্যাশ বা চেক বলবে, একটা ক্রেডিট বলবে, একটা পার্টি বলবে, ঠিক আছে তো? তো এই জিনিসগুলো বলবে। তাহলে এখানে উদাহরণগুলো কি বলছে? বট ফার্নিচার ফ্রম রাহুল অন ক্রেডিট, রাহুলের থেকে ধারে ফার্নিচার কিনেছি, নাম্বার 1। নাম্বার 2, আকাশকে আকাশকে গুডস বিক্রি করেছি। দেখ, প্রথম উদাহরণটাই বলে দিচ্ছে আমি ফার্নিচার কিনেছি, আমি ফার্নিচার কিনেছি রাহুলের থেকে ধারে, এখানে ধার বলে দিয়েছে, ক্রেডিট বলে দিয়েছে। পরেরটা বলেছে আমি আকাশকে গুডস বিক্রি করেছি, এবার এখানে কিন্তু ধার বলেনি, কিন্তু নাম বলেছে। তাহলে বুঝতে পারছিস তো? এমন কিচ্ছু কঠিন জিনিস নয়, এমন একদম সুন্দর জিনিস। এবার দেখ, লাস্ট পয়েন্টটা কি বলছে? ইফ দ্য নেম অফ দ্য পার্টির নাম যদি উল্লেখ থাকে, পার্টির নাম যদি বলছে, ইফ দ্য নেম অফ দ্য পার্টি উইথ হুম দ্য ট্রানজাকশন টেক প্লেস ইজ মেনশন বাট দ্য ওয়ার্ড ক্যাশ আর চেক নট মেনশন, মানে কি বলছে বলতো? ক্যাশ আর চেক উল্লেখ নেই, কিন্তু পার্টি উল্লেখ আছে, ক্রেডিট ট্রানজাকশন। ইফ দ্য ওয়ার্ড অন ক্রেডিট, ক্রেডিট উল্লেখ আছে, তার মানে যদি কোনো ট্রানজাকশনে ক্রেডিট উল্লেখ থাকে, তার মানে কি বোঝা যাচ্ছে? যে স্যার এটাও ক্রেডিট ট্রানজাকশন। এবার ক্রেডিট ট্রানজাকশন কাকে বলে? দ্য ভ্যালু অফ দিস ট্রানজাকশন ইজ নট সেটেল ইমিডিয়েটলি। আজকে আমি কারোর দোকানে কিছু গুডস কিনতে গেলাম, আমি বললাম আমাকে 5 কেজি চাল দাও, ও বললো টাকাটা দাও, আমি বললাম আজকে টাকা দেবো না, আমি তোমাকে পরে টাকা। তাহলে কি আজকে সেটেলমেন্ট হলো, পরে সেটেলমেন্ট হবে, অর্থাৎ ফিউচার ডেটে যদি আমি পেমেন্ট করি, এটাও তো ক্রেডিট ট্রানজাকশন। এখানে বলছে দ্য ভ্যালু অফ দিস ট্রানজাকশন ইজ নট সেটেলড ইমিডিয়েটলি উইথ দ্য অকারেন্স অফ দ্য ট্রানজাকশন বাট সেটেলড ইন ফিউচার, ট্রানজাকশন ইজ কনসিডার্ড অন ক্রেডিট ট্রানজাকশন। বুঝতে পারলি ক্রেডিট ট্রানজাকশন কাকে বলে? গল্পগুলো বুঝতে পারছিস তো? ক্যাশ ট্রানজাকশন আর ক্রেডিট ট্রানজাকশন ডিফারেন্সটা কোথায়? ক্যাশ মানে সঙ্গে সঙ্গে পেমেন্ট, পেমেন্ট বা রিসিভ সঙ্গে সঙ্গে হবে,
আর কে এইটা সঙ্গে সঙ্গে হবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হবে। পেপার ট্রানজাকশন, পেপার ট্রানজাকশন কোনটা? যেমন ধর ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, আমি তোকে আগেই বললাম, উদাহরণ বললাম, আজকে তুই ফোন ইউজ করছিস, ডেপ্রিসিয়েশন সম্পর্কে আইডিয়া আছে তোর থেকে? ডেপ্রিসিয়েশন তো জানিস, এটা তো আর বলতে হবে না। ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? কোনো একটা অ্যাসেট ইউজ করলে তার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, এই অ্যাসেটের ভ্যালু যে আস্তে আস্তে কমছে এটাকে বলে ডেপ্রিসিয়েশন। তো ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন বা কোনো কিছুর উপর যে ডেপ্রিসিয়েশন হয় না, এটা কি ধরনের ট্রানজাকশন জানিস? কোনো কিছুর উপর ডেপ্রিসিয়েশন, এটাকে পেপার ট্রানজাকশন বলে। কি বলে? পেপার ট্রানজাকশন, পেপার ট্রানজাকশন। ব্যাড ডেট, ব্যাড ডেট বুঝিস? ব্যাড ডেটের নাম, আচ্ছা ব্যাড ডেট পড়িস, নাম তো শুনেছি ব্যাড ডেট কাকে বলে। আমরা ব্যবসা করছি, আমাদের কোনো কাস্টমারকে ধারে গুডস বিক্রি করে সে যদি আমাদের টাকা মেরে দেয়, টাকা মেরে চলে যায়, তাকে বলে ব্যাড ডেট। ব্যাড ডেট কি? এটাও পেপার ট্রানজাকশন। তারা বলছে কি গুডস লস্ট বাই ফায়ার, যেটা বললাম না, গুডস লস্ট বাই ফায়ার, এটা হচ্ছে পেপার ট্রানজাকশন। তাহলে বুঝতে পারলি কোনগুলো পেপার ট্রানজাকশন বলে? বলছে নো বডি হ্যাজ টু মেক এনি পেমেন্ট আইদার অ্যাট প্রেজেন্ট অর ইন ফিউচার। বলছে এরকম ট্রানজাকশনকে পেপার ট্রানজাকশন বলবে যেই ট্রানজাকশন জন্য কাউকে পেমেন্ট করতে হয় না। তুই বল, আমি তোকে একটা উদাহরণ বলছি, ধর এই ফোনটা আমি 30,000 টাকা দিয়ে কিনেছিলাম। প্রতি বছর যদি 10%ও আমার ফোনের ভ্যালু কমতে থাকে, 3,000 টাকা করে যদি ফোনের ভ্যালু 10% হবে না, বেশি কমে, ঠিক আছে তো? তো 30,000 টাকা দিয়ে ফোন কিনলাম, তো সাপোজ ধর আমার ফোনের ভ্যালু ধর 20% কমে গেল প্রথম বছর। তার মানে 30,000 টাকা দিয়ে কিনেছিলাম, 6,000 টাকা ফোনের ভ্যালু কমে গেল, তাই তো? 6,000 টাকা কি বলছিলাম? ডেপ্রিসিয়েশন আমাদের ব্যবসার কাছে কি খরচ। তো এই 6,000 টাকা আমি কাউকে দিই, এই যে এই ফোনের উপর যে ডেপ্রিসিয়েশন হলো 6,000 টাকা, প্রথম বছর 6,000 টাকা কি আমি কাউকে দোকানদারকে গিয়ে 6,000 টাকা দিয়ে এসেছি নাকি? না। তাহলে এমন ট্রানজাকশন ব্যাপারটা আমি বলবো যেইগুলোর জন্য কাউকে পেমেন্ট করবো না। যেমন ব্যাড ডেট, আজকে আমি কাউকে ধারে মাল বিক্রি করি, সে আমার টাকা মেরে দেবে, তো এর জন্য এটা তো আমি খরচ বলছি, কিন্তু এই টাকাটা আমি কাউকে দিয়ে এসেছি না। তাহলে এমন ট্রানজাকশন যার জন্য কাউকে পেমেন্ট করতে হয় না, কিন্তু ট্রানজাকশন, এটাই পেপার ট্রানজাকশন। বুঝতে পারলি তো কি লিখেছে? বলছে নো বডি হ্যাজ টু মেক এনি পেমেন্ট, ঠিক আছে তো, আইদার অ্যাট প্রেজেন্ট অর ইন ফিউচার, না না এখন দেবো না পরে দেবো, ঠিক আছে, এটাকে বলে পেপার ট্রানজাকশন। আর বার্টার ট্রানজাকশন কি? দ্য ভ্যালু অফ দিস ট্রানজাকশন ইজ সেটেলড ইন কাইন্ড উইদাউট ক্যাশ পেমেন্ট। তো বার্টারটা বলে, এটা আগেই বললাম, বার্টারে কি কোনো ক্যাশ আদান প্রদান হয়? বার্টারে ক্যাশ আদান প্রদান হয় না, কিন্তু বার্টার হচ্ছে এমন একটা ট্রানজাকশন যে আমি তোমাকে গুডস দেবো, তোমার থেকে গুডস নেবো, ঠিক আছে? তো এগুলো তোকে খুঁজে বার করতে হবে। সাপোজ ধর আজকে ধর এরকম উদাহরণ বলি, ধর আজকে ধর আমার ধর পেনের বিজনেস, আমার ধর পেন, আর তোর ধর পেন্সিলের বিজনেস। আমি তোকে পেন দেবো, তুই আমাকে পেন্সিল দিবি, ধর টাকা পয়সা আদান প্রদান হলো, ঠিক আছে? এটা হচ্ছে বার্টার ট্রানজাকশন। উদাহরণ পারচেস অফ নিউ ফার্নিচার ইন এক্সচেঞ্জ অফ ওল্ড ফার্নিচার, ঠিক আছে? এটা হচ্ছে বার্টার সিস্টেম। খুব বাজে সিস্টেম, খুব বাজে সিস্টেম এটা, ঠিক আছে তো? তো এখন তুলে দিচ্ছি, ইকোনমিক্সের মধ্যে পড়াতে গিয়ে এটা পড়াই, ইকোনমিক্সে আমরা ইকোনমিক্সে একটা চ্যাপ্টার পড়াই মানি, মানি, মানি এসছে, বার্টার উঠে কি মানি এসছে, ঠিক আছে? বার্টার উঠে কি মানে বার্টার বিশাল মারাত্মক লেভেলের ডিসঅ্যাডভান্টেজ ছিল, ওই ডিসঅ্যাডভান্টেজটাকে দূর করার জন্যই মানি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? মানি সিস্টেম নেই, প্রথমে তো মানি, প্রথমে কি ছিল? প্রথমে বার্টার সিস্টেম ছিল, তারপরে কি এসেছিল তোরা পড়েছিস না জানি না, বা আগামী দিনে পড়বি, লোহার শিক্ষা টাইপের ছিল, ঠিক আছে? আস্তে 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 কত চেঞ্জ হয়েছে, এমন এত লোহার ইয়ে ছিল যে ভারী অনেকে ইউজ করতে পারতো না, এত ভারী ছিল। তারপরে আস্তে আস্তে তো চিন্তা ভাবনা করে যে কি করে নোট আনা যায়, বুঝলেন? নোট আনা যায়। আর এখন তো কত টাকার জন্য নোট দেখলাম, একটা কয়েন বেরোলে, কিছুদিন আগে একটা কয়েন বেরোলো, হ্যাঁ, 1,000 টাকার একটা কয়েন বেরোলো। আচ্ছা দেখ শোন, এদিক শোন, বাদ দে, এটা বলছি ইন্টারনাল ট্রানজাকশন। ইন্টারনাল ট্রানজাকশন কাকে বলে জানিস তো? পেপার ট্রানজাকশন বলে ইন্টারনাল। আরে যে পেপার ট্রানজাকশন ওটাই ইন্টারনাল ট্রানজাকশন, পেপার ট্রানজাকশন ইন্টারনাল ট্রানজাকশন। বলছে নো আউটসাইড পার্সন অর কনসার্ন ইজ ইনভলভ উইথ দিস ট্রানজাকশন। বলছে এমন ট্রানজাকশনকে ইন্টারনাল ট্রানজাকশন বলবে যার সঙ্গে কোনো থার্ড পার্টি, মানে অন্য কোনো পার্টি ইনভলভ নেই, মানে আউটসাইড পার্সন ইনভলভ নেই। এটা কোম্পানির মধ্যেই হয়, অর্গানাইজেশনের মধ্যেই হয়, ঠিক আছে? আজকে ধর আমার একটা দোকান আছে, গোডাউন আছে, গোডাউনে মাল লেগেছে, আগুন লেগে গেল, তাহলে এখানে কি বাইরের লোকের সঙ্গে আছে না ঘরের লোক? গুডস লস্ট বাই ফায়ার, ডেপ্রিসিয়েশন ফার্নিচার। এক্সটার্নাল ট্রানজাকশন কাকে বলে জানিস? এক্সটার্নাল কাকে বলে? আজকে ধর আমার একটা ইচ্ছা হলো, ধর চায়ের দোকানে গিয়ে চা খাবো, তো এটা এক্সটার্নাল ট্রানজাকশন, এটা এক্সটার্নাল ট্রানজাকশন, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আমি চায়ের দোকানে গিয়ে বললাম একটা চা দাও, একটা ভালো সুন্দর করে একটা আদা দিয়ে চা বানাই, ঠিক আছে? ও আমাকে একটা চা বানিয়ে দিল, ঠিক আছে? এটা এক্সটার্নাল ট্রানজাকশন, এটা ইন্টারনাল না। বুঝতে পারলে এক্সটার্নাল কাকে বলে? এটা হচ্ছে এক্সটার্নাল। দেখ বলছে দ্যাট দিস ট্রানজাকশন টেক প্লেস উইথ অ্যান আউটসাইড পার্সন অর কনসার্ন। বুঝতে পারছিস তো? ধর কেউ একজন দোকান খুলে বসে আছে, আর আমি একজন কাস্টমার হিসেবে দোকানে গেলাম, তাহলে আমি বাইরের লোক আর ও দোকানদার, এই দুজনের মধ্যে যে ট্রানজাকশন হচ্ছে এটাকে বলে এক্সটার্নাল ট্রানজাকশন। উদাহরণ বলছে পারচেস অফ ফার্নিচার, পেড ওয়েজেস টু ওয়ার্কার্স। এটা বলছে ভিজিবল ট্রানজাকশন। ভিজিবল ট্রানজাকশন কাকে বলে?
দিস ট্রানজাকশন ইজ ভিজিবল উইথ অ্যান ওপেন আই। যে সব ট্রানজাকশন তুই চোখ দিয়ে দেখতে পারবি। তুই বল না একটা ট্রানজাকশন বল না, উদাহরণ বল না। এমন একটা ট্রানজাকশন যেগুলো চোখ দিয়ে দেখতে পারবি বল। হ্যাঁ? বল। ফার্নিচার কিনলাম, ফার্নিচার কিনলাম, এটাকে বলে ভিজিবল ট্রানজাকশন। কম্পিউটার কিনলাম, এটাকে বলে তোর ভিজিবল ট্রানজাকশন। ঠিক আছে? ফার্নিচার কিনলে ফার্নিচার দেখতে পাচ্ছিস, ভিজিবল ট্রানজাকশন। কিন্তু ইনভিজিবল ট্রানজাকশন কোনটা? ওই যেটা বললাম ডেপ্রিসিয়েশন, ইনভিজিবল। ডেপ্রিসিয়েশন তুই চোখ দিয়ে দেখতে পারি, কেউ যদি বলে ডেপ্রিসিয়েশন চোখ দিয়ে দেখতে না, কেউ দেখতে পারে ডেপ্রিসিয়েশন। জীবনে কোনোদিন চোখের দিকে দেখা যায় না ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটাকে অনুভব করা যায়। তুই দেখতেই পারবি না ডেপ্রিসিয়েশন জিনিসটা। ব্যাড ডেট, ব্যাড ডেট দেখতে পারবি তুই? ব্যাড ডেট দেখা যায় নাকি? আমার টাকা মেরে দিয়েছে, এটা কি দেখা যায়? টাকা মেরে দিয়েছে এটা কখনো দেখা যায় নাকি? তাহলে কি বলছে? দিস ট্রানজাকশন ইজ নট ভিজিবল এট ওপেন আই। খালি চোখে যেগুলোকে দেখা যায়, ঠিক আছে? ওপেন আই যেগুলো দেখা যায় তাকে ভিজিবল, যেগুলো দেখা যায় না তাকে বলে ইনভিজিবল। তো এই হচ্ছে বেসিক জিনিস। আগেও পড়েছিস, আবার আবার পড়িয়ে দিলাম। ঠিক আছে? এবার কিছু নোট লেখ, তারপরে আমি বোঝাচ্ছি। তো এই যে আমি তোদের প্রথমে অনেকদিন আগে বলেছিলাম, এই যে ধর কোম্পানিতে দুটো করে মন দিয়ে শুনবি, তারপরে এটাই পড়াচ্ছি, তারপরে এটা পড়াচ্ছি। এখন শেষ হয়ে যাবে, এটা সোর্স ডকুমেন্ট পড়া শেষ হয়ে যাবে। এই যে কোনো কোম্পানিতে আজকে আজকে নর্মালি আমি তোকে বলছি, একটা নর্মাল কথা বলছি। আজকে ধর তুই একটা কোনো কোম্পানিতে জব পেয়েছিস, শুনছিস তো, মন দিয়ে শুনবি কিন্তু গল্পটা। আমরা তো এতদিন অঙ্ক করেছি, বাট রিয়াল প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি। আজকে তুই যখন কোনো কোম্পানিতে চাকরি করতে যাবি, অ্যাকাউন্টস এর কাজ বলছে যে তোমাকে তুমি হচ্ছে এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, তোমাকে অ্যাকাউন্টস এর কাজ করতে হবে। তো তুই যেদিন প্রথম দিন যখন সোমবার দিন মর্নিং এ সকালবেলা 10টার সময় 11টার সময় অফিসে ঢুকবি, তো তুই তো ওই দিন তোর কাজ জয়েনিং কাজ আরম্ভ করবি। তোকে একটা ল্যাপটপ দিয়ে দিল, ঠিক আছে? কাজ করার জন্য ল্যাপটপ দিয়ে দিল। তা তুই কাজ করে কি শুধু বসে বসে কি করে কাজ করবি? মানে কাজ করতে গেলে জিনিস দিতে হবে তোকে। তোকে অ্যাকাউন্টস এর কাজ দিয়ে মানে অ্যাকাউন্টস এর হিসাবপত্র করতে হবে, তাই তো? তাহলে তোকে যে সমস্ত এন্ট্রি করতে হবে, তার জন্য তোকে তো কি করবে? নাও তোমাকে আমি জার্নাল দিলাম, মানে তোমাকে ট্রানজাকশন দিলাম, তুমি জার্নাল করো। রিয়াল লাইফে কি হয় জানিস? প্র্যাকটিক্যাল লাইফ বলছি, যখন কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট কাজ করতে যায়, যদি সে প্রপার অ্যাকাউন্টেন্ট হয়, মানে আমাকে এসে কর্মচারী এসে বললো, স্টাফ এসে বললো চলো এন্ট্রি করো, এই বিল করো, ওরকম করবো না। ব্যাপারটা কি? মানে অ্যাকচুয়ালি রুলটা কি? যখন কোনো কাজ করবে কোনো কোম্পানিতে, যখন অ্যাকাউন্টেন্ট জব করবে, ও চাইবে কি জানিস? সমস্ত ডকুমেন্ট, ডকুমেন্ট দেখেই কাজ করা হবে। বোঝা গেল কি বললো? ডকুমেন্ট বলে একটা ওয়ার্ড বললাম, একটা ডকুমেন্ট বলে ওয়ার্ড বললাম। আচ্ছা তোদের একটা কথা বলছি, তোরা চেক নাম শুনিস? চেক, তারপর ডিপোজিট স্লিপের নাম শুনেছিস? ডিপোজিট স্লিপ, চেক দেখেছিস তো? চেক কেমন হয়, ডিপোজিট স্লিপ হয়। আচ্ছা, তারপর আমি বলছি তোর কি বলবো, ক্যাশ মেমো দেখেছিস? ক্যাশ মেমো, ক্যাশ মেমো দেখিস, তাই তো? ক্যাশ মেমো দেখিস। আচ্ছা, এমন কোনো দোকানে গেছিস, মানে জামা কাপড় কিনতে গেছি আমরা, ক্যাশ মেমো দেখিস? কি বললি তোর? ক্যাশ মেমো ভর্তি দোকানে ক্যাশ মেমো। আরে তুই নাগের বাইরে ভর্তি ভর্তি দোকানে চলে যা, ওরা তুই যখন কিনিস সব তো ক্যাশেই কিনে আনিস। ও তো একটা 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 ইয়ে বিল করে দেয় না তো? তোকে একটা বিল করে দেয়, নিচে একটা কার্বন কপি থাকে, একটা কপি ওর কাছে থাকে, আবার একটা কপি তোকে দিয়ে দেয়, বলে থাকে কি থাকে। তো ওটা তো ক্যাশ মেমো, ক্যাশে ট্রানজাকশন করছিস, ক্যাশে। বুঝলি? ক্যাশে একটা ক্যাশ মেমো নাম শুনে এই কথাগুলো বললো। তারপর বলবো ইনভয়েস। স্যার ইনভয়েস জিনিসটা কি? আমি বলবো ইনভয়েস, ইনভয়েস একটা বিল, ক্যাশ মেমো একটা বিল, ইনভয়েস একটা বিল। তাহলে স্যার ক্যাশ মেমো কাদেরকে দেয়, ইনভয়েস কাদেরকে দেয়? যারা ক্যাশে কেনে তাদেরকে ক্যাশ মেমো, যারা ধারে কেনে তাদেরকে ইনভয়েস। সিম্পল ব্যাপার। বোঝা গেল কি বললাম? ইনভয়েস আর ক্যাশ মেমো ডিফারেন্সটা বুঝতে পারলি? তাহলে কি কি কথা বললাম টার্মগুলো শোন। তোকে তো এইগুলোই পরীক্ষায় দেবে। বলবে বলো এর মধ্যে ডকুমেন্ট কোনটা, বা বলবে এর মধ্যে কোনটা ডকুমেন্ট নয়। তাহলে কি কি বললাম বল? এখন আমাদের নাম কি কি বললাম বল? ক্যাশ মেমো, ইনভয়েস, চেক, তারপর কি বললাম বল? ডিপোজিট স্লিপ, ডিপোজিট স্লিপ। আরো আছে। কোন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট যখন কাজ করতে যায় না, ওই জিনিসগুলো চাইবে। কি কি বললাম? স্যার ইনভয়েস চাইবে, ক্যাশ মেমো চাইবে, তারপর চেক বুক চাইবে, চেক বুক মানে চেক চাইবে, আর কি চাইবে বল? ডিপোজিট স্লিপ, ডিপোজিট স্লিপ চাই। চারটে জিনিস। স্যার আর কি চাইবে না? হ্যাঁ চাইবে। আরো চাইবে তোর রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার সব চাইবে। সব বলবে একটা করে কি কি চাইবে, আমি তোকে বলছি সব। জাস্ট একটু বলে দিই, তারপর বলছি। এখানে দেখ আমি 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 লেখাচ্ছি ব্যাপারটা ছোট করে এক লাইন করে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে তো অনেক বড় করে লেখা আছে, আমি এক লাইন করে লেখাচ্ছি। ইনভয়েস, এখানে দেখ প্রথম পয়েন্ট লেখা আছে ইনভয়েস, ঠিক আছে? ইনভয়েস দেখেছিস তো? একটা লেখা আছে ক্যাশ মেমো, নাম শুনলি তো? একটা ইনভয়েস, ক্যাশ মেমো। তারপর কি লেখা আছে? রিসিপ্ট। রিসিপ্ট জিনিসটা বলবো, রিসিপ্ট জিনিসটা কি বলবো? ধর আজকে আমি একটা দোকান খুলেছি, আমি কারো কাছে টাকা পাই, সে আমাকে টাকা দিল।
আমি কাউকে টাকা পাই, সে যখন আমাকে টাকা দেবে তখন একটা কপি তাকে দিয়ে দেবো। বুঝতে পারছিস না? আরে বোঝ না ব্যাপারটা। আজকে ধর কাউকে ধারে মাল বিক্রি করেছি। তা ধারে যখন মাল বিক্রি করলাম, তো তখন তো ধারে মাল বিক্রি করলাম কিন্তু পরে এসে আমাকে যখন টাকা দেবে, তাহলে তাকে একটা ডকুমেন্ট দিতে হবে না? ও যে পেমেন্ট করলো, তাহলে একটা ডকুমেন্ট ওকে দেবো আর একটা ডকুমেন্ট আমার কাছে থাকবে। মেইন মানে অরিজিনাল কপিটা ওকে দেবো আর ডুপ্লিকেট কপিটা আমার কাছে থাকবে। এটা তো তার মানে এইগুলোও চাই। কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট যখন কাজ করবে, তো ওকে কেউ মালিক বলল আজকে এর থেকে এত টাকা পেয়েছি, কালকে ওর থেকে এত টাকা পেয়েছি, বিশ্বাস করলাম না। বিশ্বাস করলাম না, প্রমাণ দেখ। প্রমাণ দাও। কেননা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুধু আমাকেই ধরবে, তুমি কেন এন্ট্রি করছো? ঠিক আছে তো? তার মানে কি? রিসিপ্ট, রিসিপ্ট চাইবে, রিসিপ্ট। বুঝতে পারলি তো? আমি যদি কোনো পার্টির থেকে টাকা রিসিভ করি, তাহলে নিশ্চয়ই তার তো ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দাও। সেটা একটা পাবে। পেমেন্ট, আজকে ধর আমি কারোর থেকে ধারে মাল কিনি, মহাজনকে এত টাকা দিচ্ছি, আজকে 1,00,000, কালকে 10,00,000, পরশুদিন 5,00,000 দিচ্ছি। আরে তোর প্রমাণটা কোথায়? প্রমাণটা দাও। ঠিক আছে তো? পেমেন্ট। তাহলে দেখ এখানে লিখে রিসিপ্টস নোট। এটা তো বললাম ডিপোজিট স্লিপ, বললাম ডিপোজিট স্লিপের একটা নাম পেইং স্লিপ, চেক বললাম, পে স্লিপ দিয়েছে। ঠিক আছে? পে স্লিপ জিনিসটা কি আমি তোকে বলবো পে স্লিপটা কি। আচ্ছা, ডেবিট নোট, ক্রেডিট নোট নাম শুনেছিস? ডেবিট নোট, ক্রেডিট নোট কোথায়? ডেবিট নোট কখন হতো? ডেবিট নোটের আরেকটা নাম কি ছিল? পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্নের সময় ডেবিট নোট ইউজ করা হতো আর সেল রিটার্নের সময় ক্রেডিট নোট ইউজ করা হতো। তাই তো? ব্যাস 8টা পয়েন্ট। বল দেখি কি কি পয়েন্ট বললাম? যে কটা মনে আছে বলতে থাকলাম। না দেখে বলতে থাক। ইনভয়েস, ডেবিট নোট, ক্রেডিট নোট, মেমো, ক্যাশ মেমো, ক্যাশ মেমো, রিসিভড, পেমেন্ট, চেক, ডিপোজিট স্লিপ। 8টা পয়েন্ট। তো হয়ে গেল। এবার এগুলো আমি তোকে লেখাবো। ব্যাস আর কিছু নেই, মানে মেইনলি এটাই আছে। মেইনলি এটাই আছে। তো সিলেবাসে এটাই আছে। এক লাইন এক লাইন করে সব করে লিখবো। ঠিক আছে? এক লাইন এক লাইন করে লিখবো সব। লিখবি, হ্যাঁ? প্রথমে লেখ সোর্স ডকুমেন্ট কাকে বলে? সোর্স ডকুমেন্ট। তাই তো? আমি এখন পড়ছি কি, চ্যাপ্টারের নাম কি লেখা আছে? দেখ লেখা আছে চ্যাপ্টারের নাম। তো কি বললাম? আমি বললাম অরিজিন অফ মানে ট্রানজাকশন এন্ড প্রিপারেশন অফ ভাউচার। ভাউচার প্রিপেয়ার করা। ঠিক আছে তো? প্রথমে লিখবি সোর্স ডকুমেন্ট। লিখ সোর্স, লিখ সোর্স ডকুমেন্ট। লিখ ডকুমেন্ট is an evidence, document is an evidence। এভিডেন্সে তাহলে আন্ডারলাইন করবি, কারণ পরীক্ষায় যে এমসিকিউ দেবে এইটাই হচ্ছে মেন লাইন। এমসিকিউ লাইনটা হচ্ছে এটা হচ্ছে কিটা, কারণ এটাই হচ্ছে এমসিকিউর পয়েন্টটা আছে। ঠিক আছে তো? কি বললাম? ডকুমেন্ট ইজ অ্যান এভিডেন্স অফ আ ট্রানজাকশন, অফ আ ট্রানজাকশন, অফ আ ট্রানজাকশন or an event, or an event, and is known as source document। Full stop। It is, it is also sometimes, it is also sometimes known as supporting document। কি লিখলাম? সোর্স ডকুমেন্ট কাকে বলে লিখলাম। জিনিসটা জানতে হবে সোর্স ডকুমেন্ট কি। ডকুমেন্ট মানে কি? মানে কোনো জিনিসের একটা ডকুমেন্ট জিনিস। ডকুমেন্ট মানে কি? তোর কাছে এটা প্রমাণ তো? ডকুমেন্ট কি তোর কাছে প্রমাণ তো? ডকুমেন্ট মানে আমার কাছে প্রমাণ। তাই লিখলাম ডকুমেন্ট কি? ডকুমেন্ট হচ্ছে একটা এভিডেন্স। ডকুমেন্ট মানে একটা এভিডেন্স। ডকুমেন্ট ইজ অ্যান এভিডেন্স অফ আ ট্রানজাকশন অর অ্যান ইভেন্ট। ঠিক আছে? অ্যান্ড ইজ নোন অ্যাজ সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট কিছুই না, যে কোনো একটা ট্রানজাকশন করতে গেলে তার একটা প্রমাণ। ঠিক আছে? তো বলছে ডকুমেন্ট হচ্ছে, ডকুমেন্ট ইজ অ্যান এভিডেন্স অফ এ ট্রানজাকশন, কোনো একটা ট্রানজাকশনের এভিডেন্স। কোনো একটা ট্রানজাকশনের যে এভিডেন্স সেটাই যে ডকুমেন্ট, আর এটাকেই বলা হয় সোর্স ডকুমেন্ট। ঠিক আছে? কখনো কখনো
বলছে এটাকে সাপোর্টিং ডকুমেন্টও বলে। এবার আমরা লিখবো, এবার দেখ এখানে কি লেখা আছে, তোদের বইতে লেখা আছে, মানে এই যে বইটা পড়াচ্ছি তোদের, সোর্স ডকুমেন্টটা কি লেখা আছে এখানে, দেখ লেখা আছে সোর্স ডকুমেন্ট আর দ্য এভিডেন্স অফ বিজনেস ট্রানজাকশন। বললাম সোর্স ডকুমেন্ট কি, তো এমসিকিউ, এটাই হচ্ছে মেন এমসিকিউ। তোকে বলে সোর্স ডকুমেন্ট 4টে অপশন দেবে, তখন পয়েন্টটা হবে এভিডেন্স, এভিডেন্সটাকে ক্লিক করতে হবে। তাহলে সোর্স ডকুমেন্ট কি, আর দ্য এভিডেন্স অফ দ্য বিজনেস, যে কোনো বিজনেস, আজকে ধর কোনো একটা কোম্পানিতে আমি চাকরি করতে গেছি অ্যাকাউন্টেন্ট, তো আমাকে বললো তুমি অ্যাকাউন্টসের কাজ করো, তো আমি অ্যাকাউন্টসের কাজ করতে বসে পড়লাম, ঠিক আছে। আমি বললাম অ্যাকাউন্টসে যে কাজ করবো, তো আমাকে মালিক বললো আজকে এর থেকে এত টাকার কোর্স কিনেছি, কালকে আমি আমি মনে হয় এন্ট্রি করবো না। কেননা আলটিমেটলি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসবে, সে আমাকে জিজ্ঞাসা করবে তুমি যে এত টাকার কোর্স কিনেছো তার প্রমাণ দেখাও না, তখন তাই প্রমাণ দেখাতে পারবে। আমি বললাম আমাকে মালিক বলে দিল, এরকম বলে তো হয় না, প্রমাণ দেখাতে হবে। তখন প্রমাণটা কি, তখন আমি যে চার্টার্ড অ্যাকাউন্ট যখন প্রমাণ দেখাতে বলবে, আমি সেই ডকুমেন্টটা দেখাতে পারবো, আমি ডকুমেন্ট দেখাতে পারবো। তাহলে বুঝতে পারি তো, তাহলে ডকুমেন্ট জিনিসটা কি, তোকে কি প্রমাণ তো একটা, সোর্স ডকুমেন্ট জিনিসটা কি, তোকে যদি কেউ বলে এটা হচ্ছে এভিডেন্স, যে কোনো ট্রানজাকশনের এভিডেন্সই হচ্ছে সোর্স ডকুমেন্ট, ঠিক আছে তো। হুইচ প্রোভাইড ইনফরমেশন, যেখানে কি লেখা থাকে, সমস্ত কিছু ডেট লেখা থাকবে, ডেট, তাই তো, কবে কিনেছো বা কবে বেচেছো তার ডেট লেখা থাকবে, ঠিক আছে তো। অ্যামাউন্ট লেখা থাকবে, কত টাকার গুডস কিনেছো বা কত টাকার গুডস বিক্রি করেছো, এবং কার থেকে কিনেছো বা কাকে বেচেছো তার নাম লেখা থাকবে। আর কি লেখা থাকবে, নেচার অফ দ্য ট্রানজাকশন, কি ধরনের ট্রানজাকশন, ক্যাশে কিনেছো না ধারে কিনেছো, সব লেখা থাকবে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম, এটাকে বলা হয় সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্টের কিছু ফিচার্স আছে, একবার দেখে নিস, ফিচার্স আর ইম্পর্টেন্সটা একবার দেখে নিস। আমরা মানে বাকিগুলো, আমি বাকিগুলো লিখে নিই, সময় থাকে তাহলে করাবো, করিয়ে দেবো, ঠিক আছে তো। ফিচার্স আর ইম্পর্টেন্স পড়ে নেবো। তাহলে আমি কি কি বললাম, সোর্স ডকুমেন্টের টাইপস লেখ, টাইপস, লেখ টাইপস। টাইপস এর মধ্যে প্রথমে লেখ ক্যাশ মেমো, তোকে বলেছিলাম ক্যাশ মেমো, লেখ ক্যাশ মেমো ইজ প্রিপেয়ার্ড বাই দ্য সেলার, লেখ ক্যাশ মেমো is prepared by the seller when goods are sold, when goods are sold against cash। তাহলে কি বললাম, ক্যাশ মেমো কাকে বলে, তাই তো। জাস্ট এখান থেকে যেটুকু লেখায় দেখ, তোর বইতে অনেক বড় লেখা আছে, এত বড় ওখানে দেবে না, আমার পরীক্ষায় এমসিকিউর জন্য এইটুকুই দেবে যেটুকু লেখা আছে। বলছে ক্যাশ মেমো কে প্রিপেয়ার করে, একদম ভালো করে ভাববি, ক্যাশ মেমো কে তৈরি করে, তোকে বলবে ক্যাশ মেমো কে তৈরি করে, এটাই বলবে ক্যাশ মেমো কে তৈরি করে, সেলার তৈরি করে। আজকে তুই কোনো দোকানে দেখবি, নাগের বাজারে তুই একটা শাড়ি কিনতে গেলি, ঠিক আছে, ক্যাশেই শাড়ি কিনবি, ও দেখবি একটা ক্যাশ মেমো লিখছে, একটা ছোট্ট একটা খাতা টাইপের বের করে, যার নিচে কার্বন কপি থাকে, একটা বিল তোকে দিয়ে দেয়, একটা কপি ওটাতে থাকে, ঠিক আছে, একটা কপি ওটাতে থাকে, ঠিক আছে। তাহলে কে তৈরি করে দিল ওটা, যে কিনলো সে তৈরি করলো নাকি যে বেচলো সে তৈরি করলো, যে বেচলো। তাহলে কে, তোকে যদি বলে কখন, নর্মালি ভাবো, অত মুখস্থ করতে হবে না, ক্যাশ মেমো কে তৈরি করে, সেলার তৈরি করে নাকি পার্চেসার তৈরি করে, সেলার তৈরি করে। ক্যাশ মেমো ইজ প্রিপেয়ার্ড বাই দ্য সেলার হোয়েন গুডস আর সোল্ড এগেইনস্ট ক্যাশ। এখন যদি বলে ক্যাশ মেমো কখন দেওয়া হয়, ক্যাশে বিক্রি করলে নাকি ধারে বিক্রি করলে, কি বলে, আরে ক্যাশ মেমো লিখেই দিয়েছে ক্যাশ, ঠিক আছে। তাহলে ক্যাশ মেমো ইজ প্রিপেয়ার্ড বাই দ্য সেলার হোয়েন গুডস আর সোল্ড এগেইনস্ট ক্যাশ। এবার দেখি, আমি না ক্যাশ মেমোর ছবি রেখেছি, মোটামুটি ভাবে এরকম দেখতে হয়। দেখ একটু দেখে নে ক্যাশ মেমোটা কেমন দেখতে হয়, দেখ ক্যাশ মেমোটা এরকম দেখতে হয়, ক্যাশ মেমো দেখতে পাচ্ছিস, ক্যাশ মেমো এখানে দেখ লেখা আছে ক্যাশ মেমো, এই দেখ কালিটা চেঞ্জ করবি, দেখ এটা হচ্ছে ক্যাশ মেমো, লেখা থাকবে ক্যাশ মেমো, উপরে লেখা থাকে ক্যাশ মেমো। এবার যেই দোকান থেকে তুই কিনেছিস তার দোকানের নাম, ঠিক আছে, যেই দোকান থেকে তুই দোকানের নাম, সেই দোকানের অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস দিয়েছে। তারপর কি দিয়েছে, ডেট, তারিখটা লিখে, তারিখ, এখানে তারিখ লেখা আছে, ঠিক আছে। এবার দেখ
সিল্ক শাড়ি, তুই তোর দোকানে চলে গেছিস, বলছি আমাকে 5টা সিল্ক শাড়ি দাও, 5টা সিল্ক শাড়ি কিনেছিস, 5খানা সিল্ক শাড়ি এরকম ভাবে লেখা থাকে, 2000 টাকা করে রেট, 10,000 টাকা, ঠিক আছে। আর দুটো ঢাকাই শাড়ি কিনেছিস, ঠিক আছে, দুটো ঢাকাই শাড়ি কিনেছিস কত টাকা, 1800 টাকা করে, 3600 টাকা, টোটাল কত, 13,600 টাকা। এবার এখন তো এখনকার দিনে জিএসটি চালু আছে, জিএসটি, তো জিএসটি দেখ, আইজিএসটি কত, 5% নিয়ে, সাপোজ তো দেখে লাভ নেই, কেন 5% 10% তো দেখে লাভ নেই, ঠিক আছে। তো তো 5%, ঠিক আছে, তো তার মানে তুই নিশ্চয়ই কোনো বাইরের স্টেট থেকে কিনেছিস, ঠিক আছে, তাহলে কত হলো, এই 14,200 আছে। ব্যাপারটা আমি তোকে একটু একটু ভালো করে বোঝাই, এই দোকানটা মানে যে দোকানদার জেন ব্রাদার্স, এর দোকানটা আছে কলকাতায়, ঠিক আছে, বাইরে থেকে কেউ ঘুরতে এসছে কলকাতা শহর, ঠিক আছে। ওর ভালো দোকানে ঢুকেছে, শাড়ি, কলকাতা শহরে ঢুকেছে, শাড়ি দেখে পছন্দ হয়েছে, শাড়ি নিয়ে চলে গেছে। যেমন যে কিনেছে সে কোথাকার দেখ, এই দেখ, ইউপির লোক, ইউপি বারাণসী, ঠিক আছে, ইউপি বারাণসী, বুঝিস তো, ইউপি বারাণসী। তাহলে ওকে যখন বুকসটা বিক্রি করলো, বল দেখি এখানে কি হবে, এটা কি স্টেটের মধ্যে সেম স্টেটে বিক্রি আছে নাকি ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট স্টেট, তাহলে আইজিএসটি হবে, এই জন্য আইজিএসটি বসিয়েছে। তাহলে বুঝতে পারলি তো, এই দেখ কি লিখেছে, এখানে নোট দেওয়া আছে, বলছে গুডস আর সোল্ড, গুডস ওয়ান সোল্ড উইল নট বি টেকেন ব্যাক, কন্ডিশন লেখা দেয়, মানে টিএনসি লেখা দেয়, টার্মস এন্ড কন্ডিশন লিখে দিয়েছে। তারপর কি লিখেছে, ফর চেইন ব্রাদার্স, এটা কোম্পানি, বোঝা গেল কি বললাম, এটা হচ্ছে ক্যাশ ফ্লো হয়, এটা ক্যাশ ফ্লো দেখতে এরকম হয়। এখন বলি স্যার পরীক্ষায় কি আমাকে দেখতে দেবে নাকি ক্যাশ ফ্লো দেখতে, কোনোদিন দেবে না, এগুলো কোনোদিন দেয়, এগুলো কোনোদিন দেবে না, জাস্ট তোর নলেজের পারপাসে বললাম কেমন দেখতে হয়, মনের মধ্যে কৌতূহলটাকে দূর করার জন্য এটা বললাম যে কেমন দেখতে হয়, এরকম হয় ক্যাশ ফ্লো দেখতে। তাহলে বোঝা গেল ক্যাশ ফ্লো জিনিসটা কি, বইতে লেখা আছে, বইয়ে অনেক কিছু লেখা আছে, পড়লে পড়তে পারিস, বাট আমি এখন পড়ে সময় নষ্ট করবো না, ঠিক আছে। তো নেক্সট কি লিখবো, ইনভয়েস, লেখ ইনভয়েস, নেক্সট লেখ ইনভয়েস or bill, লেখ invoice or bill is prepared by the invoice or bill prepared by the seller, ঠিক আছে, when goods are sold, when goods are sold on credit। তাহলে তুই পড়ে এটুক তো বুঝতে পারলি ইনভয়েস আর ক্যাশ মেমো ডিফারেন্সটা কি। ক্যাশ মেমো কে লেখে, সেলার, ইনভয়েস কে লেখে, সেলার, দুজনেই সেলার লিখবে। ক্যাশ মেমো কখন দেওয়া হবে, ক্যাশে, ক্যাশে বিক্রি হবে, ক্যাশে বিক্রি হবে, ক্যাশে যখন গুডস বিক্রি করবে। আর ইনভয়েস কখন দেওয়া হবে, আরে সো আমরা তাহলে এমসিকিউ পেয়ে গেলি, এখান থেকে আর কি এমসিকিউ দিতে পারে। এবার দেখি স্যার দেখান দিয়ে কেমন দেখতে হয় ক্যাশ মেমো, দেখতে হবে, তোর বইতেও দিয়েছে এগুলো সব, এই দেখ ক্যাশ মেমোটা কেমন দেখ, আগেরটা থেকে ওখানে আগেরটা ক্যাশ মেমো লেখা ছিল, ক্যাশ মেমো লেখা নেই। মানে এখানে দেখ কি লেখা আছে, জয় ট্রেডার্স, দেখেছিস জয় ট্রেডার্স, দেখতে পাচ্ছিস উপরে দেখ দেখাচ্ছি জয় ট্রেডার্স লেখা, দোকানের নাম, দোকানটা কোথায়, বারাসাতে, ঠিক আছে, চাপাডালি মোড়, ঠিক আছে, বারাসাত চাপাডালি মোড়। আচ্ছা, এবার যে আমার দোকানে কিনতে এসছে, যে আমার দোকানে মনে কর না আমার দোকানটার নাম জয় ট্রেডার্স, ঠিক আছে। তো এবার আমার দোকানে একজন কিনতে এসছে, সে কি মেসার্স, দেখ মেসার্স পি ব্রাদার্স, ঠিক আছে, তার ঠিকানাটা কোথায়, হরিয়ানা, সে থাকে হরিয়ানা, সে থাকে হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানায়। আরে মনে কর না সেও আসেনি কিনতে, সে আমাকে ফোন করে অর্ডার করে দিয়েছে, অত অব্দি আসেনি, কারণ এটা তো কোনো একটা পার্টি না, এখানে এটা কে কোনো একটা দোকানের নাম, দেখ পার্টিকুলার কোনো একটা পার্সন না, কোনো একটা দোকানের নাম। তো ওই দোকান দিয়ে হয়তো আমার দোকানে এমন কিছু পাওয়া যায় যেটা ওর কাছে দরকার, ওর দরকার, ও আমার দোকানে ফোনে অর্ডার করে নিয়েছে, ঠিক আছে, তা আমি ওকে মাল দেবো। তাহলে যখন মাল দেবো তাহলে কি হবে, আমি ধারেই নিচ্ছি, তাহলে কি বুঝতে পারলি, ইনভয়েস কখন দেওয়া হয়, ধারে গুডস বিক্রি করলে। এই দেখ এখানে লেখা আছে ইনভয়েস নাম্বার, দেখি ইনভয়েস নাম্বার, দেখি ইনভয়েস নাম্বার তার ডেট, এরকম ভাবে লেখা হয়, যখন ইনভয়েস হয় না, ইনভয়েসের বিল এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ওকে কি কি দিয়েছি, 10খানা কিচেন অ্যান্ড হাউস হোল্ড ইউটেন্সিল দিয়েছি, 1,050 টাকা করে রেট, 10,500, 5খানা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দিয়েছি, ঠিক আছে, 5খানা,
2,000 টাকা করে, কত হচ্ছে 10,000 টাকা, টোটাল কত হলো 20,500 টাকা, বিল হচ্ছে 20,500 টাকা। তাহলে বল এখানে কোন জিএসটি বসবে? আইজিএসটি। আইজিএসটি বসে গেল 12%, ঠিক আছে? 12% এই দুটো যোগ করে কত হলো 22,960। যেমন লিখেছি রুপিস 22,960 অনলি, ঠিক আছে তো? এবার এখানে লেখা থাকবে কে, এখানে সাইনটা কে করে, ফর জয় ট্রেডার্স, তো সাইন হবে, ঠিক আছে? আর এরকম লেখা থাকে ই এন্ড ও, ই এন্ড ও, ঠিক আছে? তাহলে এইগুলো লেখা থাকবে, তাহলে দেখতে পারলি তো কেমন দেখতে হয়? তাহলে এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা জিনিসটা বলতে পারলি? আচ্ছা, তাহলে চলে আয় এবার। তাহলে বুঝতে পারলি ক্যাশ মেমো কেমন হয়? তাহলে তোকে তোকে তো পরীক্ষায় আবার বলছে, তোকে পরীক্ষায় ছবি আঁকতে দেবে না, তোকে পরীক্ষার হলে বলবে যে ক্যাশ মেমো অপশন দেবে, ক্যাশ মেমো কে তৈরি করে, ইনভয়েস কে তৈরি করে, বলবে ক্যাশ মেমো কখন দেওয়া হয়, তাহলে ক্যাশে গুডস বিক্রি করে। ইনভয়েস কখন দেওয়া হয়? ধারে গুডস বিক্রি করে, ব্যাস হয়ে গেল। এবার লিখ রিসিটস, এবার লিখ রিসিটস, লিখবি, হ্যাঁ? লেখ when cash or check is received from customer, when cash or check received from customer, when cash or check received from customer, যখন যখন ক্যাশ টাকা বা চেক কাস্টমারের থেকে রিসিভ করবো, বুঝতে পারি তো? যখন ধর আমি একটা দোকান খুলেছি, যখন আমি আমার কাস্টমার থেকে ক্যাশ রিসিভ করবো বা চেক রিসিভ করবো, ঠিক আছে তো? কমা দিয়ে লিখ আর রিসিভড ফর দ্য অ্যামাউন্ট, লিখ আর রিসিভড ফর দ্য অ্যামাউন্ট, received, RECEIPT, আর received for the amount received, for the amount received, ঠিক আছে? is issued, full stop। The receipt, like the receipt is, the receipt is prepared in duplicate, prepared in duplicate, where the original copy is given to, where the original copy is given to the customer। কি লেখা আছে এখানে? বলছে যখন ক্যাশ অথবা চেক রিসিভ করছি কাস্টমারের থেকে, আমি কাস্টমারকে তো গুডস বিক্রি করবো, তো কাস্টমার থেকে ক্যাশ টাকা রিসিভ করবো বা চেক রিসিভ করি, যাই রিসিভ করি, ক্যাশ রিসিভ করি বা চেক রিসিভ করি, তাকে না, যার থেকে ক্যাশ বা চেক রিসিভ করে তাকে না একটা রিসিপ্ট দেবো, তাকে একটা রিসিপ্ট দেবো। তাই বলছে আর রিসিপ্ট ফর দ্য অ্যামাউন্ট রিসিভ, বুঝতে পারি তো? ধর আজকে ধর ওর থেকে ধর আমি 10,000 টাকা ক্যাশ পেলাম, বা ধর ওর থেকে আমি 5,000 টাকা চেক পেলাম, তাহলে কি হলো, ওদেরকে আমি একটা রিসিপ্ট দেবো। কেন রিসিপ্ট দেবো? টাকাটা পেয়েছি বলে রিসিপ্ট দেবো, ঠিক আছে? তো ওদেরকে যে রিসিপ্টটা দেবো না, এটা কি দেবো, যে এটা হচ্ছে অরিজিনাল কপি দেবো। আর ডুপ্লিকেট কপি কার কাছে রাখবে? আমার কাছে রাখবে, তাই লিখেছে। A receipt for the amount received is issued. The receipt is prepared in duplicate, ঠিক আছে? Where the original copy is given to the customer. তাহলে কাস্টমারকে আমি অরিজিনাল কপি দেবো আর ডুপ্লিকেট কপি আমার কাছে রেখে দেবো, ব্যাস হয়ে গেল। এবার দেখি এটা দেখতে কেমন হয়। দেখ এখানে করা আছে রিসিটস, আমি রিসিটস, এই দেখ রিসিটস, এই তো এরকম রিসিট। তো আমার দোকানের নাম কি আছে? মেদিনী পাম্পস প্রাইভেট লিমিটেড, এবং আমার দোকানের অ্যাড্রেসটা দেখ দিয়ে দিয়েছে।
এটাতে রিসিপ্ট নোট নাম্বার, এটা কিসের নাম্বার? রিসিপ্ট করছি না তার নাম্বার, কত নম্বর রিসিপ্ট, এটা হচ্ছে ডেট। ঠিক আছে, এখানে আমি যে আমি যে আমি 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 কার থেকে টাকা রিসিভ করছি, দেখ লিখেছে রিসিপ্ট উইথ থ্যাঙ্কস ফ্রম মেসার্স দে ইলেকট্রিক্যালস। কার থেকে রিসিভ করছি? মেসার্স দে ইলেকট্রিক্যালস। আর সাম অফ রুপিস কত? 35,250 ইন ক্যাশ স্ল্যাশ দিয়ে লেখা আছে চেক নাম্বার, তার মানে আমি চেক পেয়েছি, ক্যাশ পাইনি। দেখ চেক নাম্বার, দেখ চেক নাম্বার দেখিস তো, চেক নাম্বার 352159। জানিস চেক নাম্বার ক ডিজিটের হয় বলতে পারবি? চেক নাম্বার ক ডিজিটের হয়? এবার দেখিস নি চেক কত নাম্বার ডিজিট হয়? 6 ডিজিটের হয় চেক, চেক 6 ডিজিটের হয়, বুঝিস তো? আমি তোকে দেখাবো, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। যখন চেক হয় না, চেকে দেখবি সবার দেখবি নিচে দেখবি 3টে ডিজিট লেখা থাকে, 1 2 3, একদম চেকের না লাস্টে। আমি দেখাবো ওখানে, ঠিক আছে? তো প্রথম যেটা থাকে না ওটা হচ্ছে চেক নাম্বার। প্রথমটা কি বলে? চেক নাম্বার। 6টা ডিজিটের হয় চেক নাম্বার, 6 ডিজিটের হয়। দেখ না, দেখ না এখানে দেখ, চেক নাম্বার 352159। ডেটেড, ডেটেড কত বলেছে দেখ, কত তারিখের? 20/10/23। ঠিক আছে, এই তারিখে রিসিভ করেছি। ডন অন ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া দমদম, অন অ্যাকাউন্ট ইনভয়েস নাম্বার কত? এই ইনভয়েসের এগেনস্টে টাকাটা পেয়েছি। ডেটেড এত, বুঝতে পারলি তো? একদম অরিজিনাল গল্প এইভাবে হয় যে অ্যাকাউন্টেন্ট এসে যখন কাজ করবে এইটা দেখে কিন্তু রিসিপ্ট ডেট, বুঝতে পারলি তো? এইভাবে কাজ হয়। নোট চেক আর সাবজেক্ট টু রিয়ালাইজেশন। এবার এখানে কি লিখেছে? এই যে আমাদের যে কোম্পানি, তো কোম্পানি থেকে সিগনেচার হয়েছে যে না আমি রিসিভ করেছি। ব্যাপারটা বলতে গেলে এটা হচ্ছে রিসিভ নোট। দেখতে কেমন হয় দেখা, বোঝা গেল? এরকম দেখতে হয় রিসিভ নোট। আমি আবার বলছি, তোর পরীক্ষায় কিন্তু কখনো দেবে না কেমন দেখতে হয়, জাস্ট তোকে বলছি জানতে, যে তোর মনের মধ্যে কৌতূহল স্যার রিসিভ নোট কেমন হয় দেখতে চাই, ঠিক আছে? রিসিপ্ট হয়ে গেল। এবার পড়বো, এবার কি লিখবো? পে ইন স্লিপ, লেখ এবার লেখ পে ইন স্লিপ। লেখ পে ইন স্লিপ। পে ইন স্লিপটাকেই বলা হয় ডিপোজিট স্লিপ। পে ইন স্লিপটাকেই বলা হয় ডিপোজিট স্লিপ, ঠিক আছে? পে ইন স্লিপটারই আর একটা নাম হচ্ছে তোর ডিপোজিট স্লিপ। তোকে না ডিপোজিট স্লিপটা দেখিয়ে দিই। ডিপোজিট স্লিপ তোরা দেখেছিস প্রত্যেকে। দেখ এরকম ডিপোজিট ডিপোজিট স্লিপ দেখিস তো? ডিপোজিট স্লিপ দেখি, এটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, নাম তো শুনেছিস? যে কোনো ব্যাংকেরই ডিপোজিট স্লিপ করে, এটা ডিপোজিট স্লিপ। তোরা দেখিস তো দুটো কপি, তোরা যখন কেউ যদি ফিজিক্যালি গিয়ে ব্যাংকে টাকা জমা দিস, তোকে তো ডিপোজিট স্লিপ ফিল আপ করে জমা দিতে হয়, কি হ্যাঁ কি না? হ্যাঁ, এখনকার দিনে অনলাইনে তোর সমস্ত কাউন্টারে গিয়ে অনেকে টাকা জমা দেয়। যেমন সমস্ত বেরিয়েছে না, ব্যাংক অফ বরোদা বল, স্টেট ব্যাংক বল, ই কর্নার গুলো আছে না, ওখানে গিয়ে টাকা জমা দেয়। কিন্তু অনেকে তো ব্যাংকে গিয়েও টাকা জমা দেয়, ডিপোজিট স্লিপ লিখতে হবে তাকে। দুটো ফিল আপ করতে, একটা বাঁ দিকে দেখ একটা ছোট্ট একটা আছে, আর ডান দিকে বড় একটা আছে। তাহলে জানিস, তোরা কি জানিস এটা বলতে পারবি? কোনটা ব্যাংক জমা নিয়ে নেয়? বড়টা ব্যাংক জমা নিয়ে নেবে, ঠিক আছে? ব্যাংক বড়টা জমা নিয়ে নেবে, শুনছিস তো? শোন না, কথা বলিস। যাসনি ব্যাংকে যাবি, বাবা যখন টাকা দেবে তখন গিয়ে ফেলবি, তখন তুই ক্লিয়ারিটি দেখতে পারবি। আচ্ছা শোন, দেখ থাক ব্যাপার না, অনেক কিছু জানাও যায় শেখাও যায়, ঠিক আছে? তাহলে পরবর্তী সময় নিজের যখন কাজগুলো হবে তখন নিজেকে লোকের সাহায্য নিতে হবে, ঠিক আছে? আচ্ছা শোন, দেখ শোন, তুই কথা বলিস না, শোন। তাহলে কি বলছি, তাহলে যখনই তুই মানে তোকে ফিল আপ করতে বললো, আজকে তার বাবা বললো যে আজকে 10,000 টাকা জমা দে। তাহলে দেখ এখানে দেখতে পাচ্ছি ডিপোজিট স্লিপটা কেমন দেখতে, তুই দেখ ভালো করে। তাহলে তোর এখানে যে ফুল নেম লেখা আছে, প্রথমে দেখ, প্রথম দিয়ে বলছি, প্রথমে ডেট লিখতে হবে। প্রথমে কি দেখতে পাচ্ছিস তো ডিপোজিট স্লিপে? দেখ প্রথমে ডেট লিখতে হবে, সে এই দিকেও ডেট লিখতে হবে, ওই দিকেও ডেট লিখতে, বুঝতে পারছিস? দুদিকে তোকে ডেট লিখতে হবে। আচ্ছা, ডেট লিখতে হবে, তারপর তোকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, দুদিকেই ফিল আপ করতে হবে, কিন্তু একদিক ফিল আপ করলাম, দুদিকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর যার অ্যাকাউন্টে টাকা জমা করবি তার নাম লিখতে হবে। কি বললাম? যার অ্যাকাউন্টে টাকা জমা করবি তার নাম লিখতে হবে। এখন যদি বাবার অ্যাকাউন্টে টাকা জমা করিস, তোর বাবার নাম লিখতে হবে, বুঝতে পারলি তো? আচ্ছা, নাম লিখে দিলি, দুদিকেই নাম লিখতে হবে, এমন না কিন্তু একদিকে লিখ। এবার কোন অ্যাকাউন্টে টাকা জমা করবি সেটাও লিখতে হয়, সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট লিখতে হয়। আচ্ছা, এইবার কি লিখতে হবে, তুই কত টাকা জমা দিচ্ছিস, বুঝলি? কত টাকা জমা দিচ্ছিস, সাপোজ 10,000 টাকা জমা দিচ্ছিস, ওই 10,000 টাকার ডেনোমিনেশন গুলো বল, কোন নোট কতগুলো দিচ্ছিস।
যে স্যার 500 টাকার নোট 20টা দিচ্ছি, এখানে লিখতে হবে। দেখ ডান দিকে দেখ লেখা দেখিস কোন নোট কতগুলো, তো 500 টাকার নোট 20 টাকা দিচ্ছিস, তাহলে 20টা দিয়ে 10,000 টাকা দিয়ে 10,000 টাকা লিখলি, তারপর ফুল ফর্ম লিখতে হবে ₹10,000 অনলি, দুদিকেই লিখতে হবে। লেখার পর সিগনেচার কে করবে? তুই সিগনেচার করবি, যে জমা দিই তার সিগনেচার করবি। সিগনেচার করে ব্যাংকের কাছে পুরো এটা দিয়ে দিবি। ব্যাংক তোর অ্যাকাউন্ট খুলবে কম্পিউটারের মধ্যে, ও মেলাবে, টাকাটা ডিপোজিট করবে, তারপর দুদিকে স্ট্যাম্প মেরে তারপর তোকে দিয়ে দেবে। একটা কপি ওর কাছে রেখে দেবে, বড় কপিটা, ছোট কপিটা তোকে দিয়ে দেবে। ছোট কপি তুই তোর অফিসে নিয়ে চলে আসবি বা তোর বাবাকে দিয়ে দেবে। প্রমাণ এটা। আদৌ যদি টাকা জমা না পড়ে, এটা তোর প্রমাণ, তুই টাকা জমা দিয়েছিস, এটা তোর প্রমাণ। বুঝতে পারছিস? এটা তোর প্রমাণ। এই প্রমাণটা অ্যাকাউন্টেন্টের কাছে থাকবে। অ্যাকাউন্টেন্টকে এই প্রমাণটা দেবে, এই প্রমাণটা দেখে এন্ট্রি করবে। বুঝতে পারছিস? ডিপোজিট স্লিপ দেখে এন্ট্রি করবে। গল্পটা বুঝতে পারলি তো? তোকে মাথায় রাখতে হবে। আজকে বল না, আজকে ধর আমি তোকে একটা কথা বলছি, নরমালি বলছি, ধর আজকে ধর আমি কাউকে একটা বললাম যে টাকাটা ব্যাংকে, আমার সময় নেই, ব্যাংকে গিয়ে 10,000 টাকা ফেলে দিয়ে। ঠিক আছে? এবার ধর আমি ফোন ইউজ করি না। সাপোজ আমি ফোন ইউজ করি না। আমি জানি না, আমি ফোন ইউজ করি না। আমি ফোন ইউজ করি না। এখন বলি স্যার মানে আরেকে বলতে হবে, স্যার আপনি কাউকে টাকা দিতে ফেলতে বলেছেন। আমি বললাম কি প্রমাণ আছে আমার টাকা ফেলেছে? তুই বলবি তখন স্যার আপনার ফোনে তো মেসেজ চলে এসেছে। আমি ফোন ইউজ করি না। তাহলে কোথায় মেসেজ আসলো? মেসেজ তো আসেনি। আমি তো জানি না। আমি জানি না আমার টাকা জমা করেছেন না। আমি বললাম যে তুই আমার টাকা জমা করার প্রমাণটা কি আছে? ঠিক আছে? স্লিপটা হচ্ছে প্রমাণ। বুঝতে পারলি বাজার? এরকমও তো হয়, দেখবি ব্যাংকে জেনারেলি এরকম হয় না, খুব কম হয়, সার্ভার ডাউন হলে হয়। তার ব্যাংকে টাকা জমা করলো, তার সঙ্গে সঙ্গে মেসেজ ঢুকলো না, হতেই পারে, হতেই পারে। ঠিক আছে? তো ওটা হচ্ছে প্রমাণ তোর কাছে। বোঝা গেল কি বললাম? প্রমাণ তো। বা ধর এরকমও তো হতে পারে, এরকমও তো হতে পারে, ধর ভুল করে তোর অ্যাকাউন্টের জায়গায় অন্য অ্যাকাউন্টে টাকাটা পড়ে গেছে। এরকম হয়, অনেক সময় হয়, ভুল করে পড়ে গেছে। পরে যদি ছিঁড়ে নিয়ে একটা রেখে দেয় আর একটা বই তোমার কাছে নিয়ে চলে আসে, কোনটা? হচ্ছে কাগজটা। কাগজ তো নিয়ে আসবে, কাগজ তো নিয়ে আসবে। আমরা এখন আমি আমার যখন অ্যাকাউন্টে টাকা ফেলি, যদি এখন তো আমি আর গিয়ে ডিপোজিট মানে ব্যাংকে গিয়ে জমা করি না, আমি কাউন্টারে গিয়ে জমা করি। তো যাই হোক, যদি কাউন্টারে গিয়ে জমা করি, যখনই দেখি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, মানে দেখি টাকা ঢুকে গেছে, কাগজ ছেড়ে ফেলে দিই। মানে আর দরকার নেই, আমার তো আর কাউকে দেখাতে হবে না। এবার যদি সত্যি যদি এখন কোনো কোম্পানি চাকরি করি, আমাকে ধর দেখি অনেক কোম্পানি চাকরি করলেন এরকম লোক রাখে যে ব্যাংকের কাজ করার জন্য। অনেক বড় বড় কোম্পানি থাকে যে ব্যাংকে যত ডিপোজিট আছে না, সমস্ত একজন লোক ওই গিয়ে ডিপোজিট করবে। বুঝেছ? ডিপোজিট করবে মানে ব্যাংকের কাজ শুধু ও করবে। এরকম লোক থাকে কোম্পানি, ব্যাংকের ফাইন্যান্স। তো তো ছোটখাটো বিজনেস না, বিশাল বড় বিজনেস দেখবে ব্যাংকে ওকে প্রতিদিন ১০ বার করে যেতে হচ্ছে। ঠিক আছে তো? তো ব্যাংকের কাজ করে। ঠিক আছে? তাহলে ওকে কিন্তু এই যে ডিপোজিট যে করছে তার প্রমাণগুলো কিন্তু ব্যাংকে রাখতে হবে। পরে কিন্তু মালিককে দিতে হবে, মালিক আবার অ্যাকাউন্টেন্টের কাছে পাঠাবে। এগুলো দিতে হবে কিন্তু, এগুলো প্রমাণ এগুলো। এগুলো প্রমাণ। আশা করি বুঝতে পারছিস ব্যাপারগুলো। এবার লেখ পেইং স্লিপ জিনিসটা কি? ইট ইজ আ সোর্স ডকুমেন্ট। তাহলে পেইং স্লিপটা কি? এটা একটা সোর্স ডকুমেন্ট। লেখ ইট ইজ আ সোর্স ডকুমেন্ট। ইট ইজ আ সোর্স ডকুমেন্ট। এটা কি এক ধরনের সোর্স ডকুমেন্ট ইউজড ফর ডিপোজিটিং ক্যাশ or check into bank। তাহলে কি লিখলাম? পেইং স্লিপ জিনিসটা কি? পেইং স্লিপ কিছুই না, একটা সোর্স ডকুমেন্ট, আগেই বলেছি। ইউজড ফর ডিপোজিটিং ক্যাশ অর চেক ইনটু ব্যাংক। আচ্ছা, আজকে তো আজকে যদি কারোর থেকে চেক পাই, জানিস আজকে যদি কারোর থেকে চেক পাই, চেকটা আমরা ব্যাংকে জমা করি। জানিস কারোর থেকে চেক পেলে চেকটা ব্যাংকে জমা করি। তাহলে ব্যাংকে জমা করলে কি হয়ে যাবে? ব্যাংকে না একটা ডিপোজিট স্লিপে, মানে বাড়িতে যদি দেখবি তোরা যদি কেউ মানে তোরা তো এখন জানবি না, ধর বাবা ধর কারোর থেকে কোনো পার্টি থেকে চেক পায়, সেই চেকটা ব্যাংকে ফেলতে পারে। চেকটা ফেলে চেকটা ব্যাংকে ফেলতে হয়। তো কি হবে? চেকটা ব্যাংকে ফেলবে, তার প্রসিডিওর আছে। এই যে চেক বুক দেখালাম, এই দেখ কোথায় গেল চেক বুকটা, এই যে চেক বুক, এর মধ্যে ফিল আপ করতে হবে। বুঝতে পারলি? এর মধ্যে ফিল আপ করতে হবে চেকটা, ওই চেকের ডিটেলস গুলো দেখ, এখানে লেখা আছে, দেখ ভালো করে দেখ, ডিটেলস অফ ক্যাশ অর চেক, দেখিস লেখা আছে ডিটেলস অফ ক্যাশ অর চেক। বুঝতে পারলি? দেখ, দেখতে পাচ্ছি বাদিকে দেখ লেখা আছে ডিটেলস অফ ক্যাশ অর চেক। তুই ক্যাশ জমা করলে ক্যাশ টাকা লিখবি, তুই যখন ক্যাশ চেক দিচ্ছিস তখন চেকের নামটা লিখতে হবে বড় করে। চেকের নামটা মানে তোর কোন ব্যাংকের চেক, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস দিতে হবে, টাকা পয়সা সব দিতে হবে। দেওয়ার পর চেকটা ফিল আপ করার পর, আর এখানে ডিপোজিট স্লিপ নিয়ে ওখানে দেখবি ব্যাংকে একটা পিন টাইপের থাকে। বুঝলে? পিন টাইপের থাকে, পিনটা ওর মধ্যে স্টেপল করে তারপর, বুঝতে পারলি? তারপর ওদেরকে জমা দিতে হবে। এইভাবে তোর চেকটা ক্লিয়ার হয়ে যাবে।
বুঝতে পারলি, সঙ্গে সঙ্গে মানে টাকার তোলা এরভাবে হয়, এরকম হয়। তার মানে কি বললাম, মানে এখানে আমি কি বলতে চাই, মানে এই যে ডিপোজিট স্লিপ শুধুমাত্র ক্যাশ টাকা জমা দেওয়ার জন্য নয়, চেকের ক্ষেত্রেও ইউজ করা হয়, তাই এটা তোকে মাথায় রাখতে হবে। বলছে ইট ইজ আ সোর্স ডকুমেন্ট ইউজ ফর ডিপোজিটিং ক্যাশ, ক্যাশ টাকা ডিপোজিট করতে গেলে বা চেক ইন্টু ব্যাংক, চেক যদি ব্যাংকে ডিপোজিট করি, আজকে আজকে ধর আমি কারোর থেকে চেক পেয়েছি, চেকটাই ডিপোজিট করতে চাই, তাহলেও হবে। তাহলে হয়ে গেল, এটা পেইন স্লিপ হয়ে গেল। কটা হলো, কটা পয়েন্ট হলো বল? 4টে। এবার লিখ চেক। এটা তো জানিস, এটা আর বলতে হবে না, ও বলে দেবো সব কটা, প্রতিটা পয়েন্টই বলে দিচ্ছি যখন। চেক, দেখ চেকটা কেমন দেখতে হয়। চেক, স্টেট ব্যাংকের একটা চেক বই দেখিস তো, দেখ দেখতে পাচ্ছিস একদম চেক এরকমই হয়, একদম পুরো ভালো করে দেখে নে, দেখ চেক দেখতে পাচ্ছিস তো চেক। এবার দেখ পে, তুই কাকে পেমেন্ট করবি, আজকে ধর আমি চেক লিখছি, চেকটা কাকে পেমেন্ট করবো তার নাম, পেতে তার নাম লিখবো, পেতে তার নাম, যাকে পে করছি তার নাম লিখবো। এবার কত টাকার চেক পেমেন্ট করতে এখানে লেখা আছে 5,000 অনলি, তার মানে আমি যাকে চেক পেমেন্ট করবো কত টাকা চেক পে করবো সেটা লিখেই তো হবে। দেখ এখানে এই অ্যামাউন্ট লেখার ঘরে অ্যামাউন্ট লিখেছি, আবার এখানে সংখ্যা মানে পুরো কথাই লিখতে হবে, কি লিখবো 5,000 অনলি, রুপিস ইন ওয়ার্ডসে লিখতে হবে, ওয়ার্ডসে রুপিস 5,000 অনলি। এবার চেক নাম্বার, অনেক ব্যাংকে কি থাকে জানিস তো, এখানে তো চেক নাম্বার হয়তো হাতে লিখেছে, কিন্তু অনেক ব্যাংকে চেক নাম্বার লেখাই থাকে। কি বললাম বুঝলি, অনেক ব্যাংকে দেখবি বাড়িতে যাবি, চেকবুকটা খুলবি, দেখবি চেক নাম্বার লেখা আছে, এখানে চেক নাম্বার লেখা আছে, বোঝা গেল? চেক নাম্বার লেখা থাকবে, এই যে দেখ এটা লেখা চেক নাম্বার কোথায়, দেখ চেক নাম্বার দেখতে পাচ্ছিস তো, এই দেখ এটা চেক নাম্বার কোনটাই দেখতে পাচ্ছিস, লাস্টে তো প্রথম দিকে দেখ, একদম নিচে দেখ, নিচে দেখতে পাচ্ছিস চেক নাম্বার বলে দেওয়া আছে, দেখ 950020, এটা হচ্ছে একটা চেক নাম্বার, এটা কি, এটা হচ্ছে একটা চেক নাম্বার। যতগুলো দেখবি তোরা, তোরা বাড়িতে যদি কোনো চেকবুক পাস, চেকবুক বের করবি, দেখবি প্রতিটা ব্যাংকে এরকমই হয়, সবার প্রথম যে লেখা থাকে এটাকে বলে চেক নাম্বার, এটাকেই বলে চেক নাম্বার, বুঝতে পারলি তো, চেক নাম্বার কোনটা, এটা চেক নাম্বার। আর তুই এই পাতার পর চেক বই পরের পাতা উল্টাবি, দেখবি এখানে কত লেখে 950020 লেখা আছে, পরের পাতায় কত লেখা আছে জানিস তো, 950021, তারপরটায় 950022, এরকম করে লেখা থাকে, পরপর করে চেঞ্জ হবে, বুঝতে পারলি তো, পরপর চেক নাম্বার চেঞ্জ হবে। তারপর কি লেখা আছে, তারপর যেটা লেখা আছে এটা হচ্ছে এমআইসিআর কোড, ঠিক আছে, একটা কোড হয় ব্যাংকের, ঠিক আছে, এমআইসিআর কোড। তারপর আরবিআই অ্যাকাউন্ট নাম্বার, তারপর একটা ট্রানজাকশন কোড, এরকম সব লেখা থাকে, ঠিক আছে, এইগুলো লেখা থাকে মেনলি। তোকে যদি এটা তুই জেনে রাখ, তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে চেক নাম্বার কোনটা, তোকে যদি কেউ জিজ্ঞাসা করছে চেক তো দিয়ে বল চেক নাম্বার কোনটা, তখন তোকে বলতে হবে কোনটা, বলতে পারলি আজকে চেক নাম্বার বলে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট আমি এখানে বললাম, দেখ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছিস তো, অ্যাকাউন্ট নাম্বার দেখ 856326145263 অ্যাকাউন্ট নাম্বার। এখন বর্তমানে আমরা দেখেছি সমস্ত চেকে অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক লেখা থাকে, অটোমেটিক লেখা থাকে, কোনো সমস্যা নেই। তোর চেকবুকে নিশ্চয়ই আমার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে না, তোর চেকবুকে তোরই অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, এখানে সিগনেচার করতে হবে, এখানে তো সিগনেচার করতে হবে। মাথায় রাখবি যখনই তুই সিগনেচার করবি, সিগনেচার করবি বা চেকের মধ্যে যা লিখবি যেন ডবল হ্যান্ড রাইটিং না হয়, কাটাকুটি যেন না হয়, এটা বলে চেকে না ডবল হ্যান্ড রাইটিং বা কাটাকাটি করতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু চেকটা ক্যান্সেল হয়ে যায়। আর সাইনটা তুই তাই করবি, তুই যখন অ্যাকাউন্ট করেছিস যা সাইন ছিল সেই সাইনই করবি, সাইন যদি একটু চেঞ্জ করে দিস তাহলে চেক ক্যান্সেল হয়ে যাবে, চেক ক্যান্সেল হয়ে যাবে। তো এইগুলো তো বুঝতে পারলি চেকটা কেমন দেখতে হয়, ব্যাপারটা তোকে বোঝালাম। আচ্ছা, আর একটা জানিস, আমি তোকে জানিস, তোরা জানিস কি একটা চেকের ভ্যালিডিটি কতদিন থাকে, আজকে ধর আমাকে কেউ টাকা পায়, তাকে আমি ও ধর টাকা পায়, ওকে আমি একটা চেক দিলাম, এই চেকটা যে আজকে ওকে দেবো, ও কতদিনের মধ্যে এই টাকাটা ব্যাংকে জমা করতে হবে, মানে এই চেকটা ব্যাংকে জমা করতে হবে কতদিনের মধ্যে, 3 মাস, 3 মাসের পর চেকটা ল্যাপস হয়ে যাবে। একটা চেকের ভ্যালিড লেখা থাকে 3 মাস। দেখবি স্যার কি করে বুঝলে, তুই চেক বুক খুলে বাড়িতে গিয়ে, আমি বলে দিচ্ছি, একদম চেক বুকের দেখবি ডান দিকে একদম উপরে, ডান দিকের একদম উপরে, ডান দিকে একদম উপরে দেখবি ডেট লেখা থাকে, ডেটের উপরে লেখা থাকে 3 মান্থ লেখা থাকে, এরকম লেখা আছে, দেখ ভালো করে দেখ, এই দেখ ভ্যালিড ফর 3 মান্থ অনলি, দেখেছিস একদম উপরে লেখা আছে, ছোট্ট করে লেখা আছে ভ্যালিড ফর 3 মান্থ অনলি। একটা চেক তাহলে তোর পরীক্ষায় যদি কখনো দেয়, এটা কিন্তু সে দিতে পারে, একটা চেকের ভ্যালিড কতদিন না, 3 মাস থাকে, ঠিক আছে, এটা নর্মাল, এই জিনিসগুলো জানতে হয় কিন্তু। আজকে ধর তুই ধর কারোর থেকে চেক পেয়েছি, একটা ধর কম টাকারই চেক পেলি, ধর 500 টাকার একটা চেক পেলি, তাকে টাকা পেয়ে 500 টাকা চেক পেলি, ভুল বশত না তুই চেকটা কোথায় রেখেছিস তুই নিজে জানিস, 3 মাস চলে গেছে, ব্যাস আর হলো না,
তাহলে বোঝা গেল ব্যাপারটা। আমার একটা হয়েছে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, রিফান্ড হয়েছিল, মানে আমি প্রোডাক্টটা পছন্দ হয়নি। তারপর চেক এসেছিল বুঝছো, এবার চেক এসছে, হ্যাঁ হ্যাঁ চেক এসছে, ডাইরেক্ট টাকা আসেনি, তো চেক এসছে। না না, আমি অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ঠিক আছে, তো আমার পছন্দ হয়নি, রিফান্ড করেছিলাম, ঠিক আছে। এবার ওরা হয়তো ওদের পলিসি ছিল, তো ওরা আমাকে মানে ক্যাশ তো পাঠাতে পারে না, হয়তো অনলাইন পাঠাতে পারে, তখন সেই সময়টা অনলাইন হয়তো অতটা প্রচার ছিল না, 2015 সালের কথা বলছি, ঠিক আছে, তো অনলাইন তখন অত ছিল না। তো 2015 সালে ও কি করেছিল, আমি ভেবেছিলাম ডাইরেক্ট ব্যাংকে পাঠিয়ে দেবে, আমি জানি না, আমাকে কুরিয়ারে এসেছিল, আমি খুলে দেখিওনি, যবে খুলে দেখেছি তবে দেখলাম যে 3 মাস হয়ে গেছে, ঠিক আছে, ব্যাংকে দিয়েছিলাম, বলছে হবে না। তো যাই হোক, চেকটা লেখ চেক ইজ আ ডকুমেন্ট, চেক ইজ আ ডকুমেন্ট, চেক ইজ আ ডকুমেন্ট, চেক কিন্তু এক ধরনের ডকুমেন্ট, চেক ইজ আ ডকুমেন্ট ইন রাইটিং। চেক হচ্ছে একটা ডকুমেন্ট যেটা তো লিখতে হবে, তাই না, আমি তো কাউকে চেক দিই, চেকটা তো এমনি এমনি হবে নাকি, চেক লিখতে হবে নাকি, আমার কাছে যদি কেউ টাকা পায় তাহলে চেক তো লিখতে হবে আমাকে, তাহলে চেক হচ্ছে একটা ডকুমেন্ট ইন রাইটিং, কমা দিয়ে লেখ, ড্রন আপন দ্য ব্যাংক, ড্রন, বিজনেস স্টাডিজের 4th চ্যাপ্টার পড়বি, বিজনেসের 4th চ্যাপ্টারের নাম কি, ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স আছে, ওখানে ব্যাংকে চেক বলে আছে, চেক ডিটেলসে আছে, ওখানে অনেক আছে, চেক কাকে বলে, চেকের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সব আছে, ঠিক আছে, তো সব পড়বি ওখানে পাবি। চেক ইজ আ ডকুমেন্ট ইন রাইটিং ড্রন আপন দ্য ব্যাংক, ঠিক আছে, ড্রন আপন দ্য ব্যাংক উইথ হুইচ দ্য অ্যামাউন্ট, উইথ হুইচ দ্য অ্যামাউন্ট is held and is payable, is held and is payable on demand। যখন চেক লিখবো না, চেকটা লিখতে হবে, চেকে অ্যামাউন্ট লিখতে হবে, ঠিক আছে, কাকে চেক দিচ্ছি তার নামটা লিখতে হবে, ঠিক আছে, তো এবং ও যখন যাবে সঙ্গে সঙ্গে টাকাটা দেবে, এই হচ্ছে চেক, চেক জিনিসটা নর্মালি ব্যাপার। এবার লিখবো ডেবিট নোট, ডেবিট নোট ক্রেডিট নোট লিখবি, এরপর লিখবি ডেবিট নোট আর ক্রেডিট নোট, ডেবিট নোট লিখে তারপর ক্রেডিট নোট লিখবি। ডেবিট নোট তো তোরা বললি, শুরুতেই বলি ডেবিট নোট, ডেবিট নোট কাকে দিই জানিস, ডেবিট নোট কাকে দেবো, ডেবিট নোট জিনিসটা কি, ডেবিট নোট দেখ, তোর থেকে আমি ধারে বুকস কিনলাম, তাহলে আমার বুকস খারাপ বেরোলো, তাই তো, আমার বুকস খারাপ বেরোলো, তাহলে খারাপ বেরোলো কি করবো, বুকসটা তোকে ফেরত দেবো, তাহলে যখন তোকে বুকসটা ফেরত দেবো, তখন তখন যখন তোকে যখন বুকসটা ফেরত দেবো, তখন আমার কারণটা লিখতে হবে তো, আমি এই কারণের জন্য তোকে বুকসটা ফেরত দিলাম, কারণ লিখে একটা নোট তোকে পাঠাবো, এটাই তো ডেবিট নোট। এবং আরো শুধু একটু বললে হবে না, ডেবিট নোট মানে কি, তার মানে আচ্ছা ধর আমি যখন বুকস কিনেছিলাম, ধারে যখন বুকস কিনলাম, জার্নাল কি করেছিলাম, স্যার পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তো তোর নাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট তো কোয়েল, আমি বললাম যে আমি কোয়েল, তোকে আমি এখন ডেবিট করলাম, এটাই ডেবিট কর, ঠিক আছে, কোয়েলকে, কারণ পারচেস জার্নাল বলতে পারবি কেউ, পারচেস জার্নাল কি হয় বল, কোয়েল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, তার মানে কি বললাম, কাকে ডেবিট করছি, কোয়েলকে ডেবিট করছি, এটাই লিখ, আর কিছু নেই, এটাই লিখ, লিখ, a debit note is made out, a debit note is made out a debit note is made out evidencing, evidence মানে বুঝতেই পারছিস, তাই এভিডেন্সিং হচ্ছে, ডেবিট নোট ইজ মেড আউট এভিডেন্সিং, ঠিক আছে, তো ড্যাট আর ডেবিট
that a debit has been made to the amount has been made to the amount of the party name of the party name in debit note. Full stop. It is used in case of purchase return. It is used in case of purchase return. বুঝতে পারলি কি লিখেছে? ডেবিট নোট ইজ মেড আউট এভিডেন্সিং দ্যাট আ ডেবিট হ্যাজ বিন মেড টু দ্য অ্যামাউন্ট অফ দ্য পার্টি নেম ইন ডেবিট নোট। তো ডেবিট নোট কিছুই না, ডেবিট নোট মানে আমি ধর কারোর থেকে ধারে গুডস কিনেছিলাম, গুডস খারাপ হয়ে হলো, তাকে ফেরত পাঠালাম, যাকে গুডস ফেরত পাঠালাম তাকে তার নামকে আমি ডেবিট করব, এবং কেন তাকে গুডসটা ফেরত পাঠালাম তার কারণটা ওই নোটের মধ্যে লিখে পাঠাবো। এটাই হচ্ছে ডেবিট নোট। এটাই হচ্ছে ডেবিট নোট। আর এটা কখন ইউজ করা ডেবিট নোট? পারচেস রিটার্নের সময়। এই দেখ ডেবিট নোট লেখা আছে। এই দেখ ডেবিট নোটটা কেমন দেখতে, চেষ্টা করে দেখে নে। ডেবিট নোট দেখে নে জাস্ট কেমন হয় এরকম দেখতে। এই দেখ কাকে ডেবিট করছি, এটা ডেবিট নোট উপরে লিখলাম, এখানে লিখলাম ফোন নাম্বার দেবো, এখানে ডেবিট নোট নাম্বারটা দেবো, এখানে ইনভয়েস নাম্বারটা দেবো, ঠিক আছে? ইনভয়েস নাম্বার অবশ্যই দিতে হবে। আমি যার থেকে ধারে গুডস কিনেছিলাম তাকে বলতে হবে আমি তোমার থেকে ধারে গুডস কিনেছিলাম, আমি তোর থেকে গুডসই কিনি, তোর থেকে তোর গুডসই কিনি, তাহলে তোকে ফেরত দেবো কি করে, তাই না? নাম ইনভয়েস নাম্বারটা দিতে হবে, কোন ইনভয়েসের এগেনস্টে দিচ্ছি। এবার মেসার্স দত্ত ব্রাদার্স, ঠিক আছে তো? মেসার্স দত্ত ব্রাদার্স এখানে অ্যাড্রেস দিয়েছে, এখানে হচ্ছে পুরো অ্যাড্রেস দিয়েছে। এবার ডেবিট করবো কাকে? ডেবিট করবো কাকে? যাকে ফেরত দিচ্ছি, যাকে ফেরত দিই তার নাম গুয়াহাটি, গুয়াহাটি টি হাউস, ঠিক আছে? তার অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে দিয়েছি, টি মার্চেন্ট। এবার তারিখটা দিয়েছি, এখানে তারিখ, ঠিক আছে? এখানে তারিখটা দেওয়া হয়েছে তোর। এখানে কি হচ্ছে? রিটার্ন করছি কি? 2 বাক্স টি রিটার্ন করছি 1,500 টাকা দামে, 3,000 টাকা, টেন ডিসকাউন্ট 10%, 300 টাকা করে 2700 টাকা হলো, আইজিএসটি 18%, 486, টোটাল 3,186। রিটার্ন গুডস বিং ইনফেরিয়ার কোয়ালিটি, মানে বাজে কোয়ালিটির গুডস দিয়েছে, তাই তুই রিটার্ন করেছিস, ঠিক আছে তো? তো ইএনওই ফর মেসার্স দত্ত ট্রেডার্স, আরপি দত্ত ডিরেক্টর, ঠিক আছে তো? এখানে ডেট লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল ব্যাপারটা, এরকম ভাবে ডেবিট নোটটা লিখতে হয়। এবার লিখ ক্রেডিট নোট, এবার লিখ ক্রেডিট নোট। লিখবো কি? ক্রেডিট নোট ইজ মেড আউট, ক্রেডিট নোট ইজ মেড আউট এভিডেন্সিং ডেটা ক্রেডিট, এভিডেন্সিং that a credit evidencing that a credit has been made to the amount, has been made to the amount of customer, full stop. It is used in case of sales return. It is used in case of sales return. তো ক্রেডিট নোট জিনিসটা কি? ক্রেডিট নোট হচ্ছে এমন একটা জিনিস যেটা সেল রিটার্নের সময় ইউজ করা হয়। ধর আমি কাউকে গুডস বিক্রি করলাম, তাহলে গুডস খারাপ হলো সেও তো আমাকে রিটার্ন করতে পারে,
তাহলে সে তার কারণ লিখে পাঠাবে কেন আমাকে গুডসটা রিটার্ন করলো, ঠিক আছে? তাহলে এবং কারণটা লিখে যে একটা নোটের মধ্যে পাঠাবে সেই নোটটাকে বলে ক্রেডিট নোট, ঠিক আছে? বলছে ক্রেডিট নোট ইজ মেড আউট এভিডেন্সিং দ্যাট আ ক্রেডিট হ্যাজ বিন মেড টু দ্য অ্যামাউন্ট অফ কাস্টমার, ঠিক আছে? কাস্টমারের অ্যামাউন্টটাকে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? তো ইট ইজ ইউজড ইন কেস অফ সেলস রিটার্ন। তো দেখ ক্রেডিট নোটের, এটা ক্রেডিট নোটটা কি বলেছে, এই দেখ ক্রেডিট নোটটা দেখেছি ওই একই রকম জিনিস। দেখ ডেবিট নোট ক্রেডিট নোট আলাদা কিছু হয় না, একদম পুরো সেম টাইপের, জাস্ট দেখতে একই রকমের হয় ডেবিট নোট আর ক্রেডিট নোট। হয়ে গেল, এইগুলো আর পড়াচ্ছি না, এগুলো হয়ে গেল। এবার চলো ভাউচার। তাহলে কি কি পড়ালাম? সোর্স ডকুমেন্ট গুলো হয়ে গেল। তাহলে ক রকমের সোর্স ডকুমেন্ট হয়? যে 8টা সোর্স ডকুমেন্ট লিখে দিলাম। ভাউচার লেখ, ভাউচার। এবার লেখ ভাউচার, ভাউচার পড়তে হবে। লেখ ভাউচার কি, লেখ ভাউচার। সাতটা বিষয় কিছু বাকি আছে? পে স্লিপ লিখতে হবে না, কি করে লিখবে? ওই পে স্লিপ ওর মধ্যে কভার হয়ে যাচ্ছে, বুঝিস তো? কোনটার মধ্যে বলতো? পে স্লিপ লিখেছি তো। ডিপোজিট স্লিপ, পে স্লিপ আর ডিপোজিট স্লিপ একই লিখতে হবে। ওই একই একই, ওর মধ্যে সব ওর মধ্যে কভার হয়ে যাচ্ছে। লেখ ভাউচার, লেখ ভাউচার ইজ আ ডকুমেন্ট। ভাউচার কি? ভাউচার হচ্ছে একটা ডকুমেন্ট। ভাউচার ইজ আ ডকুমেন্ট, ভাউচার ইজ আ ডকুমেন্ট এভিডেন্সিং আ বিজনেস ট্রানজাকশন, এভিডেন্সিং আ বিজনেস ট্রানজাকশন। এখানে ভাউচার জিনিসটাকেই বলছে, ভাউচার হচ্ছে একটা ডকুমেন্ট। ভাউচার কিছু না, ভাউচার হচ্ছে একটা ডকুমেন্ট এভিডেন্সিং আ বিজনেস ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশনের এভিডেন্স হিসেবে কাজ করে, এটা হচ্ছে ভাউচার। এবার দেখ ভাউচার ক রকমের হয়? ভাউচারকে আমরা দু ভাগে ভাগ করি, ভাউচারকে দু রকমের হয়, দু রকম ভাগ হয়। তাহলে সোর্স ডকুমেন্ট, যেটা অলরেডি পড়া হয়ে গেছে, ঠিক আছে? আর একটা যে অ্যাকাউন্টিং ভাউচার। একটা গেলে সোর্স ডকুমেন্ট, একটাকে লিখ সোর্স ডকুমেন্ট, আর একটাকে লিখবি অ্যাকাউন্টিং ভাউচার। একটাকে সোর্স ডকুমেন্ট আর একটা লিখবি অ্যাকাউন্টিং ভাউচার। একটা সোর্স ডকুমেন্ট আর একটা লিখবি অ্যাকাউন্টিং ভাউচার, ঠিক আছে? এই সোর্স ডকুমেন্টারি আর একটা নাম সাপোর্টিং ভাউচার। সোর্স ডকুমেন্টারি আর একটা নাম সাপোর্টিং ভাউচার, সাপোর্ট করে মানে। তাহলে কি বুঝতে পারলি? ভাউচারকে কভার ভাগ করে? ভাউচার দু রকমের হয়, একটা সোর্স ডকুমেন্ট আর একটা অ্যাকাউন্টিং ভাউচার। একটা সোর্স ডকুমেন্ট, বা সোর্স ডকুমেন্ট বলবে কি স্যার? স্যার সোর্স ডকুমেন্ট কোনগুলো? যে 8টা পয়েন্ট বললাম ওটাই সোর্স ডকুমেন্ট, ঠিক আছে? তো তো একটা সোর্স ডকুমেন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার। সোর্স ডকুমেন্ট আর একটা নাম কি বললাম? সোর্স ডকুমেন্টের নাম হলো সাপোর্টিং ভাউচার। এবার অ্যাকাউন্টিং ভাউচারকে আমরা দুভাবে ভাগ করি, একটা ক্যাশ ভাউচার, একটা নন ক্যাশ ভাউচার। একটা ক্যাশ ভাউচার, একটা নন ক্যাশ ভাউচার। একটাকে বলা হয় ক্যাশ ভাউচার, আর একটাকে বলে নন ক্যাশ ভাউচার। এবার ক্যাশ ভাউচার কাকে বলে, নন ক্যাশ ভাউচার কাকে বলে, সব লেখাচ্ছি। ক্যাশ ভাউচার এখানে লিখের মধ্যেই লিখবো ছোট করে। ক্যাশ ভাউচার, ইট রেফার্স টু ভাউচার, ইট রেফার্স টু ভাউচার, it refers to voucher prepared at the time of, prepared at the time of, prepared at the time of receipt or payment, receipt or payment of cash, of cash or check. তাহলে কি বলেছে? ক্যাশ ভাউচার কাকে বলে?
বলছে ক্যাশ ভাউচার বলতে সেই ভাউচারকে বোঝায়, ইট রেফার্স টু ভাউচার, ঠিক আছে, ইটস রেফার্স টু ভাউচার প্রিপেয়ার অ্যাট দ্য টাইম অফ। এই ক্যাশ ভাউচারটা কখন প্রিপেয়ার করা হয়, ক্যাশ ভাউচার কখন প্রিপেয়ার করা হয়, বলছে অ্যাট দ্য টাইম অফ রিসিপ্ট অর পেমেন্ট অফ ক্যাশ, যখন তুমি ক্যাশ টাকা রিসিভ করবে বা ক্যাশ টাকা পেমেন্ট করবে, ক্যাশও হতে পারে চেকও হতে পারে, যখন তুমি ক্যাশ টাকা রিসিভ করবে বা ক্যাশ টাকা পেমেন্ট করবে তখনই কিন্তু এই ভাউচারটা তৈরি করা হয়। তাহলে কি লিখেছে ভালো করে পড়, ক্যাশ ভাউচার কাকে বলে। প্রথম দিকে বলি ভাউচারকে কবে ভাগ করে, ভাউচারকে দুভাগে ভাগ করে, একটা সোর্স ডকুমেন্ট যাকে বলে সাপোর্টিং ভাউচার, আর একটা কি বলে অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং মানে দু রকমের, একটা ক্যাশ ভাউচার একটা নন ক্যাশ ভাউচার, ঠিক আছে। তো ক্যাশ ভাউচার কাকে বলে, বলছে ক্যাশ ভাউচার বলতে সেই ভাউচারকে বোঝায় যে ভাউচারটা কখন তৈরি করা হয়, যখন ক্যাশ টাকা রিসিভ করব বা ক্যাশ টাকা পেমেন্ট করবো তখন এই ভাউচার তৈরি করা হয়, এটাকে বলা হয় ক্যাশ ভাউচার, ঠিক আছে। আর নন ক্যাশ ভাউচারের আরেকটা নাম লেখ ট্রান্সফার ভাউচার, এরই আরেকটা নাম লেখ ট্রান্সফার ভাউচার। এই তো পড়াবে না, এই তো পড়াবে না, পড়েছিস দেখছি। এমসিকিউ পরে করে নিবি, এমসিকিউ তো ব্যাপার নেই, আমি পড়াবো সব এমসিকিউ। আচ্ছা দেখ কি বললাম, একটা ক্যাশ ভাউচার আর একটা নন ক্যাশ ভাউচার। নন ক্যাশ ভাউচার কাকে বলে জানিস তো, এই যে নন ক্যাশ ভাউচার মানে ট্রান্সফার ভাউচার, নন ক্যাশ ভাউচার আর একটা নাম কি ট্রান্সফার ভাউচার, ঠিক আছে। লিখ ইট রেফার্স টু ভাউচার, লিখ ইট রেফার্স টু ভাউচার, লিখ ইট রেফার্স টু ভাউচার, লিখ ইট রেফার্স টু ভাউচার prepared for transactions prepared for transaction not involving cash, not involving cash। তাহলে তোকে যদি বলে নন ক্যাশ ভাউচার কাকে বলে, বলি নন ক্যাশ ভাউচার সেই ভাউচারকে বলে যেখানে ক্যাশের কোনো কি নেই, ইনভলভ নেই, যেখানে ক্যাশ নেই তাকেই নন ক্যাশ ভাউচার বলে। বলছে ইট রেফার্স টু ভাউচার প্রিপেয়ার ফর ট্রানজাকশন, ঠিক আছে, নট ইনভলভিং ক্যাশ, যেখানে ক্যাশ ইনভলভ নেই তাকে বলে নন ক্যাশ ভাউচার। তাহলে ক্যাশ ভাউচার কাকে বলে, যেখানে ক্যাশ ইনভলভ আছে, যেখানে ক্যাশ ইনভলভ আছে, ঠিক আছে, তাকেই বলে ক্যাশ ভাউচার। তাহলে এখানে না তুই ইম্পর্টেন্ট লাইন মনে রাখার জন্য, এখানে হচ্ছে নট ইনভলভিং ক্যাশ ইম্পর্টেন্ট লাইন, আর এখানে ইম্পর্টেন্ট লাইন রিসিভার পেমেন্ট। লেখ এবার ক্যাশ ভাউচারকে দুভাবে ভাগ করা যায়, ক্যাশ ভাউচার আবার দু রকমের হয়, একটা হয় ডেবিট ভাউচার, একটা হয় ক্রেডিট ভাউচার। লেখ একটাকে বলা হয় ডেবিট ভাউচার আর একটাকে বলা হয় ক্রেডিট ভাউচার। অ্যাকাউন্টেন্ট কত খাটে, অ্যাকাউন্টেন্টকে কোম্পানির মালিক ওকে কি দেবে, ওকে সব সোর্স ডকুমেন্ট দেবে। ভালো করে শুনবি, এই এই যে অ্যাকাউন্ট মন দিয়ে শুনবি, অ্যাকাউন্টেন্টকে কিন্তু কোম্পানির মালিক এই ভাউচার দেয় না। শুনলি কি বললাম, অ্যাকাউন্টেন্টকে কোম্পানি মালিক ভাউচার দেয় না, ভাউচার ও তৈরি করে। ওকে কি দেবে, অ্যাকাউন্টেন্টকে কোম্পানি মালিক কি দেবে, সোর্স ডকুমেন্ট দেবে, ওই সোর্স ডকুমেন্ট দেখে ভাউচার তৈরি করে, বুঝতে পারি তো। তাহলে আমাদের তাহলে কি বলবি, ভাউচার তৈরি করতে কি লাগে, কে লাগে, কে সাহায্য করে ভাউচার তৈরি করতে, সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট ছাড়া ভাউচার তৈরি করতে পারবো, কোন তৈরি করতে পারবো, সোর্স ডকুমেন্টই হচ্ছে ভাউচার। সোর্স ডকুমেন্ট না জানলে ভাউচার করতে পারবো না। ভাউচার তৈরি করতে কি লাগবে, সোর্স ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে সোর্স ডকুমেন্ট কি অ্যাকাউন্টেন্ট দেবে, অ্যাকাউন্টেন্ট দেবে সোর্স ডকুমেন্ট, কে দেবে মানে ব্যাপারটা বোঝ, সোর্স ডকুমেন্ট কে দেবে, অ্যাকাউন্টেন্ট দেবে। আজকে আমি একটা কোম্পানি চাকরি করতে গেছি, আমি সোর্স ডকুমেন্ট পাবো কোথা থেকে? আমাকে তো দিতে হবে, না দিলে আমি করবো কি করে? আমি ভাউচার তৈরি করব, আমার কাজ ভাউচার তৈরি করা, মালিকের কাজ সোর্স ডকুমেন্ট দেওয়া, বুঝতে পারি তো, মালিক ও ম্যানেজমেন্টের কাজ আমাকে সোর্স ডকুমেন্ট দেওয়া। লেখ ডেবিট ভাউচারের উদাহরণ, লেখ ডেবিট ভাউচার, লেখ পারচেস অফ গুডস, লেখ পারচেস অফ গুডস, পারচেস অফ গুডস, ঠিক আছে, এটা হচ্ছে ডেবিট ভাউচারের এক্সাম্পল, ঠিক আছে। আর ক্রেডিট ভাউচারের এক্সাম্পল লেখ সেল অফ গুডস,
ঠিক আছে, তোকে অঙ্ক করাচ্ছে, তাহলে তুই পুরো ব্যাপারগুলো বুঝিয়ে দিবি। ছোট অঙ্ক, দুটো অঙ্ক করাচ্ছি 2 লাইনে, বোঝা গেল? টোকা হলো। তাহলে আগে না এই 4টা পড়ে নে, টোকা হয়েছে, বাকি আছে। ডেবিট ভাউচারের উদাহরণ হচ্ছে পারচেস অফ গুডস, আর ক্রেডিট ভাউচারের উদাহরণ হচ্ছে সেল অফ গুডস। দেখবি তোকে বলছি কিন্তু। তাহলে বল দেখি কি বললাম, ভাউচারকে কবে ভাগ করা যায়? কি কি? একটা সোর্স ডকুমেন্ট আর একটা অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচারকে দুভাবে ভাগ করা যায়, কি কি? ক্যাশ আর নন ক্যাশ। ক্যাশকে কবে ভাগ করা যায়? দুভাগে, কি কি? ডেবিট আর ক্রেডিট। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই ভাউচার বুঝতে তোদের খুব ইজি লাগবে, কেন বলতো? যারা জার্নাল শিখবে তাদের কাছে কোনো ব্যাপার না ভাউচার করা, ভাউচার বোঝা খুব সুবিধা। দেখ আমি তোকে বোঝাচ্ছি, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারটা বোঝাচ্ছি। ডেবিট ভাউচার দেখতে কেমন হয় জাস্ট একটু দেখে নে। এই ডেবিট ভাউচার দেখ, আমি আমি দেখ দেখ স্ক্রিনে দেখ, ডেবিট ভাউচারটা দেখতে কেমন হয় দেখ, ভালো করে দেখ। ডেবিট ভাউচার এরকম হয়, মানে অ্যাকাউন্টেন্ট যে ডেবিট ভাউচার তৈরি করে এইভাবে তৈরি করবে, দেখেছিস তো? দেখ ভালো করে দেখে নে। এই যে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, ভাউচার নাম্বার 38। বুঝছে রে? 38 কেন না এরকম করে একটা একটা করতে 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 এই যে, একটা করতে 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 ভাউচার নাম্বার 38 হয়ে গেছে, ঠিক আছে তো? তাহলে প্রথমে 1 নম্বরে কি লেখা আছে? 1 নম্বরে হচ্ছে কোম্পানির ডিটেলস, মানে কোম্পানির নাম। 2 নম্বরে আছে ডেট, ঠিক আছে তো? 3 নম্বরে কি আছে দেখ, 3 নম্বর খোঁজ। এই যে 3 নম্বরে যে ভাউচার নাম্বার, ঠিক আছে? 3 নম্বরে ভাউচার দেখতে পাচ্ছি আমি কি করছি? 1 নম্বরে এখানে লেখা আছে 1 দেওয়া আছে, 1 মানে কি? কোম্পানির ডিটেলস। 2 নম্বরে কি আছে? তারিখ। 3 নম্বরে কি আছে? ভাউচার নাম্বার, ঠিক আছে তো? 4 নম্বরে কি আছে? দেখ 4 নম্বরে লেখা আছে ডেবিট, ঠিক আছে? ডেবিট। 4 নম্বরে কি লেখা আছে? ডেবিট। আমি সব বলবো কি করে হলো ডেবিট, সব বলবো। 4 নম্বরে ডেবিট। এটা যেহেতু ডেবিট ভাউচার তাই এখানে লিখে ডেবিট, আর যদি ক্রেডিট ভাউচার হতো এখানে লিখতো ক্রেডিট, ঠিক আছে তো? তারপর ডেবিট লিখেছে এখানে। তারপর 4 নম্বর হলো, 5 নম্বরে কি লিখবো? ওই ডেবিট ভাউচারের অ্যামাউন্টটা, ঠিক আছে তো? 6 নম্বরে কি লিখেছে? 6 নম্বরে ওই টাইপের ওই ন্যারেশন টাইপের লিখেছে, ন্যারেশন টাইপের লিখেছে, ঠিক আছে তো? 7 নম্বরে কি লিখেছে? 7 নম্বরে দেখ, 7 নম্বরে লিখেছে এই যে এসডি। এসডি মানে এস ফর সিগনেচার আর ডি ফর ডেট, ডি ফর ডেট, এসডি। সিগনেচার উইথ ডেট। কে কে করবে সিগনেচারটা? কে করবে এটা? এটা কে করবে? আচ্ছা বল, আমাকে আমাকে বল, ভাউচার কে তৈরি করে? মালিক করে না অ্যাকাউন্টেন্ট করে? অ্যাকাউন্টেন্ট করে, তো অ্যাকাউন্টেন্টে সাইন করবে, তো অ্যাকাউন্টেন্ট সাইন করলো সব। 8 নম্বর কি? এখানে ম্যানেজারের সাইন থাকবে, ম্যানেজারের সাইন থাকবে, এখানে ম্যানেজারের সাইন থাকবে। 9 নম্বর, 9 নম্বর এই ক্যাশ মেমো নাম্বার, এই ক্যাশ মেমো নাম্বার। এই যে অ্যাকাউন্টেন্ট যে এই ডেবিট ভাউচারটা তৈরি করলো, কি করে তৈরি করলো? আমি লিখেছি দেখ ডেবিট ভাউচার কাকে বলে, ভালো করে দেখ কি লেখা আছে? ডেবিট ভাউচার লেখা ছিল, ডেবিট ভাউচার কাকে বলে? স্যার লেখা নেই ডেবিট ভাউচার কাকে বলে, আমার দিকে তাকা, ডেবিট ভাউচার লেখা নেই। কিন্তু ডেবিট ভাউচার কি করে হয়েছিল? ক্যাশ ভাউচারটাই তো ডেবিট ভাউচার। বলে হোয়াট ইজ ডেবিট ভাউচার? স্যার ক্যাশ ভাউচার ডেবিট ভাউচার। আর ক্যাশ ভাউচার কাকে বলে? যেখানে রিসিপ্ট আর পেমেন্ট জড়িয়ে থাকবে, আর রিসিপ্ট পেমেন্ট জড়িয়ে থাকবে মানে তো বুঝতে পারছিস কোথা থেকে পাবে। তার মানে অ্যাকাউন্টেন্ট যখন ডেবিট ভাউচার তৈরি করবে, কি দেখে ডেবিট ভাউচার তৈরি করবে? তাই না? ওকে তো ইনফরমেশন আছে, ওকে তো সোর্স ডকুমেন্ট দিয়েছে, তাই লিখেছে ক্যাশ মেমো নাম্বার থেকে ডেবিট ভাউচার তৈরি, ক্যাশ মেমো নাম্বার। আর লাস্টে 10 কি লিখেছে? এই যে এখানে লেখা আছে ওই রিসিপ্ট লিখবে। এটা হচ্ছে দেখতে হয় রিসিপ্ট ভাউচার। এবার ক্রেডিট ভাউচার দেখতে কেমন হয়? একই রকম দেখ, পুরো সেম টু সেম লেখা, সেম টু সেম লেখা, শুধু ক্রেডিট ভাউচার এখানে ক্রেডিট লেখা আছে, তাই বাকি সব সেম। দেখ ক্রেডিট ভাউচার এরকম হয়, একটু চেঞ্জ আছে, দেখি ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার একটু চেঞ্জ আছে। 1 কি লেখা আছে? কোম্পানি ডিটেলস। 2 লেখা থাকবে ডেট। 3 লেখা থাকবে ভাউচার নাম্বার, ঠিক আছে তো? 4 4 লিখছে কি দেখ, 4 আছে ক্রেডিটের কথাটা লিখছে। 5 লিখছে কি? 5 হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? 6 লিখছে যে বিং, এই দেখ বিং বুকস, মানে যেটা বিক্রি করেছে ক্যাশে, সেটা 6 লিখছে, ঠিক আছে তো? 7 লিখছে অ্যাকাউন্টেন্টের সিগনেচার। 8 লিখছে ম্যানেজারের সিগনেচার, ঠিক আছে? 9 লিখছে ক্যাশ ফ্লো নাম্বার। আগেরটায় 10 ছিল, এখানে 10। এইটা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার হলো। এবার দেখ ট্রান্সফার ভাউচার কোনটা? ট্রান্সফার ভাউচার, ডেবিট ভাউচার মানে কি বলতো? শুধু ডেবিট উল্লেখ থাকবে, ডেবিট ভাউচার শুধু ডেবিট উল্লেখ থাকবে, আর ক্রেডিট ভাউচার শুধু ক্রেডিট উল্লেখ থাকবে। ট্রান্সফার ভাউচার ডেবিট ক্রেডিট দুটোই উল্লেখ থাকবে, ঠিক আছে তো? এই দেখ ট্রান্সফার ভাউচার, এটা হচ্ছে কোম্পানির নাম, 1 কোম্পানির নাম, 2 ডেট, ঠিক আছে? 3 ভাউচার নাম্বার, ঠিক আছে তো? 4 কি লিখেছে দেখ, 4 লিখেছে অফিস ইকুইপমেন্ট ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, ঠিক আছে? 4 দুটো পার্ট করেছে, একটা এ আর একটা বি। একটা অফিস ইকুইপমেন্ট ডেবিট করেছে, আর একটা বিমলকে ক্রেডিট করেছে। সব বোঝাবো কিন্তু এটা, আমি একটু ওয়েট কর, আমি বোঝাচ্ছি, মানে আমি এটা অঙ্ক দিয়ে বোঝাবো, তার ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে?
4 হলো। এবার 5-এ কি লেখা আছে? 5-এ লেখা আছে অ্যামাউন্ট। 6-এ কি লেখা আছে? 6 ওই ন্যারেশন টাইপে বিং কম্পিউটার পারচেজ। 7-এ কি লেখা আছে? অ্যাকাউন্টেন্ট সাইন। 8-এ ম্যানেজারের সাইন। ঠিক আছে? 9-এ ওই বিল নাম্বারটা, ভাই বিল নাম্বার 9, ব্যাস 10 তো নেই এখানে। মোটামুটি একই হচ্ছে। এইবার আমি তোকে কিছু অঙ্ক দেখাচ্ছি, দেখ একটা অঙ্ক ভালো করে দেখবি, কিন্তু একটা অঙ্ক দেখাচ্ছি। এই একের অঙ্ক দেখ, ভালো করে দেখবি। একের অঙ্ক, 1 নম্বর অঙ্ক করাচ্ছে। 3টে অঙ্ক আছে, এক্ষুনি হয়ে যাবে। অঙ্ক তো আমাকে করে সময় নষ্ট করতে হবে না, অঙ্কের মধ্যে করেই দিয়েছি, বুঝতে পারলি তো? আর এরকম অঙ্ক পরীক্ষায় দেবেন, জাস্ট তোকে নলেজটা দিচ্ছি, দেখ ভালো করে শুনবি। দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ইন মেসার্স মার্স অ্যান্ড কোম্পানি। কোম্পানির নাম কি দিয়েছে? মার্স অ্যান্ড কোম্পানি। ঠিক আছে? পিপিআর ডেবিট ভাউচার, তোকে বলেছে আজকে ধর তুই একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জব পেয়েছিস, অ্যাকাউন্টসের জব পেয়েছিস, তাহলে তোকে সমস্ত সোর্স ডকুমেন্ট দিয়েছে। তুই যখন অ্যাকাউন্টসের জব পেয়েছিস, তোদের অ্যাকাউন্টসের এন্ট্রি গুলো করতে হবে, ডেবিট ক্রেডিট সব এন্ট্রি করতে হবে। তাহলে তুই যত সোর্স ডকুমেন্ট পেয়েছিস, সোর্স ডকুমেন্ট পেয়ে এন্ট্রি করবি না। সোর্স ডকুমেন্ট থেকে তুই আগে ডেবিট ভাউচার তৈরি করে নিবি, ক্রেডিট ভাউচার তৈরি করে নিবি, ট্রান্সফার ভাউচার, এগুলো সব ভাউচার তৈরি করবি। তা সবার প্রথম তুই ডেবিট ভাউচার তৈরি। তাহলে ডেবিট ভাউচার তৈরি করতে গেলে যে যে আইটেম গুলো তোকে দিয়েছে, তোকে তো মালিক বলবে না এইগুলো দিয়ে ডেবিট ভাউচার তৈরি করো, এইগুলো দিয়ে ক্রেডিট ভাউচার করো। মালিক জানে না কোনগুলো ডেবিট হবে কোনগুলো ক্রেডিট হবে, মালিক এগুলো জানে না, বা ম্যানেজমেন্ট জানে না। ম্যানেজমেন্ট তোকে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবে। এবার তোর কাজ কি? সমস্ত ডকুমেন্ট থেকে তোকে এক একটা করে ডেবিট ভাউচার তৈরি করতে হবে, ক্রেডিট তোকে তৈরি করতে হবে, ঠিক আছে তো? এইবার তুই দুটো পয়েন্ট খুঁজে বার করলি, দুটো টপিক, দুটো পয়েন্ট খুঁজে বার করলি ডকুমেন্ট থেকে। পেড স্যালারি ফর দ্য মান্থ অফ জুন, ঠিক আছে? তো যেই কোম্পানিতে জব করছিস সেই কোম্পানিতে কিছু এমপ্লয়ি আছে, তাদেরকে স্যালারি দেওয়া হয়েছে। জুন মাসের স্যালারি দেওয়া হয়েছে 7,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার 18 তারিখ কি বলছে? একটা ফার্নিচার কেনা হয়েছে রয় রয় হাউসের থেকে, মানে রয় ফার্নিচার হাউসের থেকে ক্যাশে কেনা হয়েছে 3,950 টাকা। তাহলে তুই বল স্যালারি পে করেছে, বলতে পারবি স্যালারি পে করলে কোন সোর্স ডকুমেন্টে লেখা থাকতে পারে? আমি তো 8খানা সোর্স ডকুমেন্টের নাম বললাম, আইডিয়া করে বলতে পারবি স্যালারি পে করলে কোন সোর্স ডকুমেন্ট লেখা থাকে? ক্যাশ ফ্লো মধ্যে স্যালারি লেখা থাকে। ক্যাশ ফ্লো কি বলেছিলাম? কাউকে যদি ক্যাশে গুঁতো দিস তাহলে ক্যাশ ফ্লো লেখা থাকে। বলবো পেমেন্ট ভাউচার, পেমেন্টের রিসিপ্ট ছিল না, রিসিপ্ট পেমেন্ট, বুঝতে পারলি? পেমেন্ট, ওই পেমেন্ট থেকেই ও দেখেছে। পেমেন্টে লেখা আছে যে আমি আমার কোম্পানি ওয়ার্কারদের ওয়েজেস দিয়েছি, রেন্ট পে করেছি, স্যালারি পে, ওখানে লেখা থাকে। ইলেকট্রিক বিল পে করেছি, ওখান থেকেও দেখেছে পেড স্যালারি। তাহলে স্যার এটার এন্ট্রি করুন, দেখ আমি এটার এন্ট্রি দেখাবো, এটার এন্ট্রি দেখাবো। তোকে বলছি বল, এমনি বলছি বল, স্যালারি পে করলে জার্নাল কি হয় বল, স্যালারি পে করলে জার্নাল কি হয় বল। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে, কারণ পেমেন্ট ভাউচার বলেছে তো। পেমেন্ট ভাউচার কাকে বলে? আমি আগে পেমেন্ট ভাউচার সেই ভাউচারকে পেমেন্ট ভাউচার বলে যেখানে ক্যাশ ইনভলভ আছে, ক্যাশ ইনভলভ আছে। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তোকে কি ভাউচার করতে বলছে বল, ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার? ডেবিট ভাউচার। তা ডেবিট ভাউচার মানে এর কোনো উল্লেখ নেই। ডেবিট ভাউচারে কি লেখা আছে? ডেবিটে কি লেখা আছে? ডেবিটে কে আছে? এবার দেখ এখানে দেখ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আছে, দেখ ডেবিটে কি লেখা আছে? স্যালারি অ্যাকাউন্ট লেখা আছে, ক্রেডিটের উল্লেখ আছে। বুঝতে পারলি ডেবিট ভাউচার কাকে বলে? বুঝিস নি এখন? এবার দেখ এখানে একে কোম্পানির নাম লিখবো, কোম্পানির নাম অ্যান্ড অ্যাড্রেস। 2-এ লিখবো ডেট, ঠিক আছে তো? এরকম এক একটা করে লিখবো। তারপর বুঝতে পারছিস তো? দেখ ভালো করে দেখে নে, নিশ্চয়ই বোঝাতে হবে না। এখানে হচ্ছে টাকার অ্যামাউন্টটা লিখবো, কত টাকা, ঠিক আছে তো? তারপর এখানে অ্যাকাউন্টেন্টের সাইন দেবো, ঠিক আছে? এখানে ম্যানেজারের সাইন দেবো, ঠিক আছে তো? এখানে ন্যারেশনটা দেবো, ওয়ান টাইম অফ ন্যারেশন। এখানে স্যালারি, স্যালারি শিট নাম্বার কত এটা দেবো। এখানে ভাউচার নাম্বার দেবো, আর এখানে হচ্ছে এক্সট্রা লিখবো রিসিপ্ট। যে বুঝতে পারলি তো? বুঝতে পারলি ব্যাপারটা? এইভাবে অ্যাকাউন্টেন্ট তোর ভাউচার তৈরি করবে। অ্যাকাউন্টেন্ট কি করে ডেবিট ভাউচার তৈরি করে, বোঝা গেল তো? স্যার ক্রেডিট, আর পরের এন্ট্রি কি করবেন? পরের এন্ট্রি বলবো, শুনবি? হ্যাঁ, রিসিপ্ট বুঝলাম না। রিসিপ্ট লাস্টে 10 মিনিট
হ্যাঁ রিসিভ তো ওই রিসিভ করেছে সেই রিসিভ আগেও তো লেখা ছিল। এবার দেখ শোন, এবার হচ্ছে পরেরটা তুই বল, নিজেই বলতে পারবি বল। ফার্নিচার কিনে, ফার্নিচার কিনতে জানার কি আর ক্যাশে কিনেছিস, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ডেবিট কি আছে তাহলে এখন ডেবিটের স্যালারির জায়গায় কি লিখবো ফার্নিচার। দেখ এটা নিশ্চয়ই করেছে নাকি, ওটা করেনি আর কি, ওরা একটা করেছে বুঝিয়ে দিয়েছে, বুঝতে পারলি তো। তাহলে ডেবিটে ফার্নিচার, বুঝতে পারলি। এই জিনিস পরীক্ষায় তোকে দেবে না, বাট আমি তোকে বললাম কিভাবে তৈরি হয় ডেবিট ভাউচার। এবার দেখ ক্রেডিট ভাউচার, বলছে কি তোকে ক্রেডিট ভাউচার তৈরি করতে বলেছে। তো বলছে কি সোল্ড গুডস ফর ক্যাশ, ক্যাশে গুডস বিক্রি করি, জার্নাল কি হবে ক্যাশে গুডস বিক্রি করলে এখানে লিখছি বল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কেইটে কে আছে সেলস, দেখ এখানে কি লিখি কেইটে, দেখতে পেয়েছিস পুরো সেম, পুরো সেম, শুধু এই জায়গাটা হয়নি, শুধু এই জায়গাটা হয়, বোঝা গেল ব্যাপারটা কি বললাম। এই ভাউচার বুঝতে পারলি, বুঝিস ঠিক এই ভাউচার করবে। আচ্ছা তারপর কি বলছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলে, জার্নাল কি হয় বল ব্যাংকের থেকে টাকা তুললে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কেইটে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট। এর পরেরটা দেখিস কেইটে ব্যাংক অ্যাকাউন্ট লিখে দেখিস কেইটে ব্যাংক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছিস তো। তাহলে একই ব্যাপার স্যার, লাস্টেরটা বলুন ট্রান্সফার ভাউচার। ট্রান্সফার ভাউচার কি, ট্রান্সফার ভাউচার কাকে বলে, কি লেখা ছিল স্যার, ট্রান্সফার ভাউচার তাকেই বলে যেখানে কোনো ক্যাশের কোনো ইনভলভ নেই। কি বলেছিল ট্রান্সফার ভাউচার কাকে বলে, দেখ দেখ নোট পড় নোট পড় নোট পড়, ট্রান্সফার ভাউচার কাকে বলে, কি লেখা আছে এই দেখ, ইট রেফার্স টু ভাউচার প্রিপেয়ার ফর ট্রানজাকশন নট ইনভলভিং ক্যাশ, যেখানে ক্যাশ নেই। আমি তোকে একটা উদাহরণ বলছি, বলবি এটা ট্রান্সফার ভাউচার হবে কি হবে। গুডস পারচেস, যার নাম কি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বল এটা কি ট্রান্সফার ভাউচার হবে কি হবে, ট্রান্সফার ভাউচার হবে না, কারণ ক্যাশে এখানে ক্যাশের ইনভলভ আছে, এখানে ক্যাশের ইনভলভ আছে। তাহলে দেখ 3 নম্বর পয়েন্টটা দেখ কি বলেছে, বলছে প্রিপেয়ার ট্রান্সফার ভাউচার ফ্রম দ্য সোর্স ভাউচার, মানে সোর্স ডকুমেন্ট থেকে তোকে ট্রান্সফার ভাউচার তৈরি করতে বলছে। প্রথমে কোশ্চেন কি বলছে, পারচেজ গুডস ফ্রম মেসার্স কি দয়াল অ্যান্ড কোম্পানি, তাহলে বল দয়াল অ্যান্ড কোম্পানি থেকে গুডস কি, জানলাম কি হয় পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, বল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু কি, বল জার্নালটা বল, দেখতে পাচ্ছিস 10-এর পয়েন্টটা কি বলে যে পারচেজ গুডস ফ্রম মেসার্স দয়াল অ্যান্ড কোম্পানি, জার্নাল কি হবে পারচেজ গুডস ফ্রম মেসার্স দয়াল অ্যান্ড কোম্পানি, জার্নাল কি হবে দয়াল অ্যান্ড কোম্পানি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু দয়াল অ্যান্ড কোম্পানি, তাহলে এখানে কোনো ক্যাশ ইনভলভ আছে না, তার মানে ট্রান্সফার ভাউচার, তাহলে একটা ডেবিট ট্রান্সফার হচ্ছে কাকে বলে, যেখানে একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে। দেখ কি লিখেছে এই দেখ, ডেবিটে লিখেছে এনভাইডি, ডেবিটে পারচেস আর ক্রেডিটে লিখেছে মেসার্স দয়াল অ্যান্ড, এইভাবে ট্রান্সফার হয়েছে, বোঝা গেল ট্রান্সফার ভাউচার কাকে বলে। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড কোশ্চেনটা বলে দেখ, বলছে সোল্ড গুডস টু মেসার্স পল ব্রাদার্স, তাহলে জার্নাল কি হবে পল ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে দেখ এখানে ডেবিটে লিখে দেখ, ডেবিটে লিখে মেসার্স পল ব্রাদার্স আর ক্রেডিটে লিখেছে সেলস, শেষ, এবার শেষ চলিস। এই যে আমি নোটটা পাঠিয়েছি, এই নোটটা একবার দেখে নিস কি কি লেখা আছে, আমি তো পড়িয়ে দিলাম, নোটটা একবার দেখে নিস কি কি বলেছে। যেমন দেখ এখানে পড়ালাম না নন ক্যাশ ভাউচার, নন ক্যাশ ভাউচার উদাহরণগুলো এখানে দিয়ে দিয়েছে, নন ক্যাশ ভাউচারের উদাহরণগুলো আমি পড়েই দিলাম, নন ক্যাশ ভাউচার যে উদাহরণগুলো একবার দেখে নিবি, কারণ এমসি যেহেতু এই বইটি এমসিকিউ করবো এই পয়েন্টগুলো লেখা থাকবে। বলছে ক্রেডিট পারচেস অ্যান্ড ক্রেডিট সেল অফ গুডস, ক্রেডিট পারচেস অ্যান্ড ক্রেডিট সেল অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ গুডস পারচেস অ্যান্ড সেল, মানে সেল রিটার্ন পারচেস রিটার্ন অন ক্রেডিট, ডেপ্রিসিয়েশন চার্জিং অন ফিক্সড অ্যাসেট, কোনো ক্যাশ ইনভলভ নেই, ব্যাড ডেট কোনো ক্যাশ ইনভলভ নেই, এগুলো সব নন ক্যাশ ভাউচারের এক্সাম্পল। ক্রেডিট ভাউচার কাকে বলে, ক্রেডিট ভাউচার কাকে বলে, কি বলেছিলাম ক্রেডিট ভাউচার কাকে বলে, ক্রেডিট ভাউচার কাকে বলে, বলছে ক্রেডিট ভাউচার সেই ভাউচারে ক্রেডিট ভাউচার বলে যেখানে ক্যাশ ইনভলভ থাকবে, ক্যাশ ইনভলভ থাকবে, বলছে ক্যাশ সেল অফ গুডস, ক্যাশ সেল অফ গুডস, তাহলে ক্যাশ সেল অফ গুডস এর জানলাম কি স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে ক্রেডিট ভাউচারে কি হবে সেলস অ্যাকাউন্ট। এবার কি বলছে রিসিভিং ক্যাশ অন অ্যাকাউন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড কমিশন, ক্যাশ সেল অফ ফিক্সড অ্যাসেটস, তারপর হচ্ছে তোর
ক্যাশ সেল অফ ইনভেস্টমেন্ট, রিসিভিং ক্যাশ ফ্রম ডেটার্স, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, এগুলো সব ক্রেডিট ভাউচার এক্সাম। জাস্ট একবার এগুলো কিন্তু একবার দেখে নিবি, তারপরে পরে যখন সেগুলো করাবো বুঝতে পারবি, ঠিক আছে? তো এইগুলো একটু দেখে নিবি, এগুলো পরে দিলে এগুলো আর বেশি করে পড়ার দরকার নেই, কারণ আমি যেগুলো দেখিয়ে দিলাম ওইগুলো দেখলেই হবে। তোর পরীক্ষায় এরকম জাস্ট পয়েন্ট গুলো একটু দেখে রাখিস, তারপর এমসিকিউ গুলো আমরা যখন করাবো নেক্সট ক্লাস থেকে তখন দেখতে পারবো। এগুলো দেখে না রাখলে এমসিকিউ করতে একটু অসুবিধা হবে। ক্যাশ ভাউচার ছিল, অ্যাকাউন্টিং ভাউচার ছিল এখানে, এগুলো দেখে রাখ।